দুষ্ট রাজকুমার, তুমি এক কাঠুরের মেয়েকে বিয়ে করে আমাদের ইজ্জত মাটিতে মিশিয়ে দিয়েছ। তোমরা দুজনেই আমার চোখের সামনে থেকে দূরে চলে যাও। মহারাজ, আমি এই মেয়েটিকে খুব ভালোবাসি। আপনি চাইলে আমার প্রাণ নিয়ে নিন, কিন্তু আমাকে ওর থেকে আলাদা করবেন না। সিপাহীরা, কি দেখছ? বের করো এদের দুজনকেই প্রাসাদ থেকে, আর ওকে বলে দাও যে তোমার বাবা তোমার জন্য মরে গিয়েছে। প্রিয় বন্ধুরা, আজকের গল্পটি খুবই মজাদার। এটি একটি রাজকুমার এবং এক কাঠুরের মেয়ের বিয়ের গল্প। শেষ পর্যন্ত রাজকুমার কেন এই সিদ্ধান্ত নিল যে সে এক গরিব কাঠুরের মেয়েকে বিয়ে করবে? বিয়ের পর রাজা রাজকুমারের সাথে এমন কি করল যা শুনে আপনারা অবাক হয়ে যাবেন। বন্ধুরা, আজকের কাহিনী অত্যন্ত রোমাঞ্চকর। আমি আশা করি আপনাদের এই গল্পটি খুব পছন্দ হবে। পুরো কাহিনী বোঝার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো চলুন এবার গল্প শুরু করি। আজ থেকে কয়েকশো বছর আগে পূর্বের কোনো এক অঞ্চলে এক বাদশাহ হামদ শাসন করত। তার এই রিয়াসাত বা রাজ্যকে পর্বতরাজ্য বলা হতো। পর্বতরাজ্যের নাম যতটা সুন্দর, এই রিয়াসাত তার থেকেও অনেক বেশি সুন্দর ছিল। উঁচু উঁচু পাহাড়, সবুজ মাঠ, বয়ে চলা নদী, মনে হতো যেন প্রকৃতির সমস্ত সৌন্দর্য উজাড় করে এই এক রিয়াসাতেই রেখে দেওয়া হয়েছে। এই রাজ্যে অনেক বড় বড় জঙ্গল ছিল। এই জঙ্গলগুলোতে অনেক মানুষ থাকত। এই জঙ্গলের ভেতরে এবং বাইরে যারা থাকত তারা মূলত কাঠুরেই হতো। পর্বতরাজ্যে কেউ প্রবেশ করলে সুলতানের অত্যন্ত সুন্দর প্রাসাদ তাকে অভিবাদন জানানোর জন্য উপস্থিত থাকত। এই প্রাসাদ এত সুন্দর ছিল যে আজ পর্যন্ত তার সমান কোনো ঘর বা প্রাসাদ তৈরি হতে পারেনি। রাজ্যের শুরুতেই বাদশার ঘর এই কথার নিদর্শন ছিল যে এখানকার বাদশা তার প্রজাদের প্রতি অত্যন্ত সংবেদনশীল এবং নিজের প্রজাদের সুরক্ষিত রাখতে চায়, আর প্রতিটা বিপদে সে সবসময় সামনে থাকে। সুলতান হামদ সম্পর্কে বলা হয় যে সে বাদশাহ হিসাবে বেশ কঠোর ছিল, কিন্তু একটা ব্যাপার তার রাজ্যে খুব ভালো ছিল, তা হল সে কখনো বিচারে কমতি করত না। আমির গরিব যার যা হক ছিল সে সেটাই পেত। অন্যায় সেখানে অগ্রহণযোগ্য ছিল। সেখানকার প্রজারা তার খুব অনুরাগী ছিল, কিন্তু সবাই তাকে ভয়ও পেত, কারণ সে ভেতর থেকে যতটা ভালো ছিল তার চেয়েও বেশি বাইরে থেকে নিষ্ঠুর ছিল। হাসি তামাশা তার স্বভাব ছিল না, সে সবসময় গম্ভীর থাকত। তার এক ছেলে রাজকুমার আরিয়ান এবং রানী জারতাজ ছিল। রানী জারতাজ রাজকুমার আরিয়ানের আপন মা ছিল না। রাজকুমার আরিয়ানের মা রানী নূর আরিয়ানের জন্মের সময় এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছিলেন। তার কিছু সময় পর সুলতান হামদ দ্বিতীয় বিবাহ করেন। রানী জারতাজ অত্যন্ত দুষ্টু স্বভাবের মহিলা ছিল। বাদশাহ বিয়ের প্রথম দিনেই মুখ দেখানোর উপহার হিসাবে রানী জারতাজকে তার ছেলে রাজকুমার আরিয়ানকে দিয়েছিলেন এবং বলেছিলেন, আমার ছেলেকে তার আপন মায়ের মতো লালন পালন করো, ওর বড় হবায় যেন কোনো কমতি না থাকে। আমি তোমার সাথে বিয়েই করেছি ওর দেখাশোনার জন্য, যাতে আমার ছেলে হীনমন্যতার শিকার না হয়, নইলে আমি আমার প্রিয় স্ত্রী রানী নূরের সাথে কখনো বিশ্বাসঘাতকতা করতাম না। রানী জারতাজ এটা শুনে খামোশ হয়ে গেল, কারণ সে বাঁচতে চেয়েছিল। সে কথা বলে বাদশাকে নারাজ করতে চাইল না। সে জানত যে সুলতান হামাদ কথাটি পছন্দ করবেন না এবং তাকে প্রাসাদ থেকে বের করে দেবেন। সে প্রাসাদে থাকতে চাইত এবং রানী হতে চাইত। এই কারণে নীরবতা পালন করে সে রাজকুমার আরিয়ানকে নিজের কোলে তুলে নেওয়ার কথা ভাবল, কিন্তু প্রথম দিন থেকেই তার হৃদয়ে ঘৃণার বীজ বুনে দেওয়া হয়েছিল। বাদশার সামনে সে রাজকুমার আরিয়ানে আপন মায়ের মতো ভাবত, আপন মায়েদের থেকেও বেশি তাকে ভালোবাসত, তার প্রতিটা জিনিসের খেয়াল রাখত। কিন্তু বাস্তবে সে কেমন ছিল তা কেবল সেই জানত। রাজকুমার আরিয়ান ছোটবেলা থেকেই খুব বুদ্ধিমান এবং যোগ্য মানুষ ছিল। যখন তার বয়স 10 বছর হল, তখন বাদশাহ তার জন্য ভালো ভালো শিক্ষকের ব্যবস্থা করে দিলেন, যারা তাকে ঘরেই ধর্ম এবং দুনিয়াদারির শিক্ষা দিত। বুদ্ধিমত্তা এবং যোগ্যতার ভিত্তিতে সে খুব দ্রুতই সফলতা অর্জন করতে শুরু করল। তীরন্দাজি এবং শিকারেও তাকে দক্ষ মনে করা হতো। যেখানে বাদশাহ এবং তার পরিবার থাকত, সেখানেই সেই রাজ্যের প্রজাদের মধ্যে আরও একটি পরিবার বসবাস করত। এটি পাহাড়ের পাদদেশে একটি সবুজ জঙ্গলের মাঝে থাকা পরিবার ছিল। এই পরিবারে একজন বৃদ্ধ লোক ছিল যে কাঠুরে ছিল। তার একটি মেয়ে মেহেরু, যুবতী এবং খুব সুন্দর চেহারার অধিকারী এক হাসিন মেয়ে ছিল, যাকে দেখলে যে কেউ নিজের মন হারাত। তাকে দেখে মনে হতো না যে সে কোনো কাঠুরের মেয়ে, মনে হতো যেন সে কোনো মহান সাম্রাজ্যের রাজকুমারী। তার সৌন্দর্য পরীদের সৌন্দর্যকেও হার মানাত।
মনে হতো যেন প্রকৃতির অর্ধেক সৌন্দর্য সেই রাজ্যে ঢেলে দেওয়া হয়েছে এবং অর্ধেক সৌন্দর্য ওই একটি মেয়ের ওপর নিবদ্ধ হয়েছে। কাঠুরের স্ত্রী কিছু সময় আগেই এই দুনিয়া থেকে স্বর্গবাস করেছিলেন। তারপর থেকে এই বাবা মেয়ে দুজনে এই জঙ্গলে থাকতে শুরু করে। কাঠুরে খুব গরিব ছিল। তার স্ত্রীর মৃত্যু বিষের কারণে হয়েছিল এবং সেখানকার মানুষ রটিয়ে দিয়েছিল যে নিজের স্ত্রীকে বিষ খাইয়ে মেরে ফেলা লোকটা এই কাঠুরেই। সমস্ত প্রমাণও কাঠুরের বিরুদ্ধে যাচ্ছিল। কাঠুরে জানত যে বাদশাহ খুব ন্যায় বিচারক। তার কাছে যদি প্রমাণ হিসেবে এটা পৌঁছে যায় যে নিজের স্ত্রীকে মেরে ফেলা ব্যক্তিটি এই কাঠুরে, তবে বাদশাহ তাকে মেরে ফেলবে এবং ফাঁসিতে ঝুলিয়ে দেবে। মেহেরু এটা একদমই চাইত না। এই কারণে সে তার বাবাকে নিয়ে ওই গ্রাম থেকে বেরিয়ে জঙ্গলের মাঝখানে চলে গিয়েছিল এবং তখন থেকে তারা দুজনেই ওই জঙ্গলে থাকত। কাঠুরে প্রতিদিন কাঠ কেটে নিয়ে আসত এবং মেহেরু প্রতিদিন ছেলের সাজ পোশাক পরে শহরে গিয়ে তা বিক্রি করে আসত। এইভাবে আজ পর্যন্ত কেউ জানতে পারেনি যে সেই কাঠুরে কোথায় চলে গিয়েছে আর তার মেয়ে কোথায় আছে। তারা দুজনে কেবল বেনামি জিন্দেগি কাটাতে লাগল। ওই রাজ্যের মানুষ সেই বুড়ো কাঠুরের মতো খুব পরিশ্রমী ছিল। এমনকি ওই রাজ্যের মহিলারাও খুব বড় বড় কাজ করত। এই কারণেই মেহেরুর পক্ষে ছদ্মবেশ ধরে কাঠ বিক্রি করা কঠিন মনে হয়নি। এখানকার মানুষ গোপনে কাজ করতেও পারদর্শী ছিল। এই প্রকারে তারা মেহনতি এবং সমৃদ্ধ রাজ্য হিসেবে পরিচিত ছিল। রাজকুমার আরিয়ান এই পরিবেশেই বড় হয়েছিল। তার জন্য বিশেষ প্রশিক্ষণ দেওয়ার সৈনিক রাখা হয়েছিল, যারা তাকে লক্ষ্যভেদ শেখাত। তাকে সৈনিকদের মতো প্রশিক্ষণ দেওয়া হয়েছিল, যাতে সে ভবিষ্যতে একজন ভালো বাদশাহ হতে পারে, যে সব কৌশল জানে, যে লড়তে জানে, যে মানসিকভাবে মজবুত এবং শারীরিকভাবেও শক্তিশালী। এই প্রশিক্ষণে রাজকুমার আরিয়ান খুব ভালো শিক্ষা পেয়েছিল। রানী জরতাজের অনেক চেষ্টা বিফলে গেল এবং তার কারণ ছিল এই যে রাজকুমার আরিয়ান বিচক্ষণ এবং বুদ্ধিমান বাচ্চা ছিল। এর পাশাপাশি তাকে একটি সুন্দর হৃদয়ও দান করা হয়েছিল। ঈশ্বর তাকে তার মায়ের মতো কোমল হৃদয় দিয়েছিলেন। সে ছোটবেলা থেকেই জনগণের হিতৈষী ছিল। যুদ্ধ প্রশিক্ষণ দেওয়া সৈনিক, শিক্ষক এবং ঘরোয়া প্রশিক্ষণের পর সে কিছু না কিছু সময় বের করে সবসময় প্রাসাদ থেকে বেরিয়ে যেত এবং রাজ্যের অনেক বাচ্চার সাথে খেলা করতে দেখা যেত। যখন এই খবর বাদশার কাছে পৌঁছাত, সে বাদশার আদেশ দেওয়ার আগেই ঘরে উপস্থিত হতো। অনেকবার বাদশা তাকে বাধা দিয়েছিলেন, কিন্তু সে কোনোভাবেই থামত না। এইভাবে ধীরে ধীরে সে বড় হল এবং বড় হয়ে এক সুন্দর শক্তিশালী যুবকে পরিণত হল। আকৃতিতে সে একেবারে তার মায়ের মতো হয়েছিল। তার ব্যক্তিত্ব পিতার মতো প্রভাবশালী এবং মায়ের মতো কোমল ছিল। আজ পর্যন্ত রানী জরতাজ তার প্রতি তেমনই ঈর্ষান্বিত ছিল। তাকে নিজের চোখের কাঁটা মনে করত। সে চাইত কোনোভাবে বাদশার নজর থেকে রাজকুমার আরিয়ান সরে যাক, কারণ রানী জরতাজের নিজেরও সন্তান হয়েছিল। তার নিজের একটি ছেলে ছিল, রাজকুমার খুসরো। রাজকুমার খুসরো কোনোভাবেই রাজকুমার আরিয়ানের সাথে মিলত না। এটা আলাদা কথা যে সে রাজকুমার আরিয়ানকে নিজের আপন ভাই মনে করত এবং তাকে ভালোবাসত। রাজকুমার আরিয়ানও তাকে কখনো সতীন ভাই মনে করেনি। ছোটবেলা থেকে দুই ভাই একসাথেই থাকত। যেহেতু রাজকুমার আরিয়ান বড় ছিল, তাই সে তার ছোট ভাইয়ের খেয়াল রাখত এবং ছোট অর্থাৎ রাজকুমার খুসরো তাকে খুব সম্মান করত। নিজের ভাইয়ের থেকেই সে তীরন্দাজি এবং লক্ষ্যভেদ শিখেছিল। রানী জরতাজ সবসময় নিজের ছেলে রাজকুমার খুসরোকে সিংহাসনে এবং মুকুটে দেখতে চাইত, কিন্তু বাদশাহ হামদ কখনো উত্তরাধিকারী নিযুক্ত করার কথা বলেননি। কিন্তু রানী জরতাজ জানত যে যদি কখনো তিনি নিজের উত্তরাধিকারী বেছে নেন, তবে নিশ্চিতভাবে সেটি রাজকুমার আরিয়ানই হবে, কারণ তার মধ্যে সেই সমস্ত গুণ ছিল যা একজন বাদশার মধ্যে থাকা উচিত। এটা সেই দিনের কথা যখন দুই রাজকুমার যুবক হয়ে গিয়েছে এবং স্বাধীনও। এখন তারা দুজনেই বাদশাহ হামদের দুই হাত হয়ে উঠেছিল। বাদশাহ সালামাত উত্তরাধিকারী নিযুক্ত করার সিদ্ধান্ত নিলেন। তিনি ঘোষণা করলেন যে শাহী পরিবার শাহী অতিথিশালায় একত্রিত হোক। অতঃপর রানী জরতাজ, রাজকুমার আরিয়ান, রাজকুমার খুসরো, বাদশাহ এবং একজন বিশ্বস্ত মন্ত্রী এই বৈঠকে সামিল হলেন। অতিথিশালার দরজা বন্ধ করে দেওয়া হলো। অতিথিশালার মাঝখানে একটি খুব বড় সিংহাসন রাখা ছিল, যেখানে বাদশাহ সালামত বসেছিলেন। তার ডান পাশে আরেকটি সিংহাসন রাখা ছিল, যে সিংহাসনে রানী বসেছিলেন। সামনে দুটো সিংহাসন রাখা ছিল, যা ওই বড় সিংহাসনের তুলনায় কিছুটা ছোট ছিল। সুন্দর মেজ এবং টুল প্রতিটি সিংহাসনের পাশে রাখা হয়েছিল, যেগুলোর ওপর সোনা ও রূপার বাসন রাখা ছিল এবং তাতে কিছু পানীয় ও ফল ইত্যাদি রাখা ছিল। সবাই বাদশাহ সালামতের কথা শোনার অপেক্ষায় ছিল।
বাদশাহ সালামত সবার দিকে তাকিয়ে এক লম্বা শ্বাস নিলেন এবং হাসি মুখে তার 2 ছেলের দিকে তাকালেন। তারপর ওই অতিথিশালায় উপস্থিত সবার দিকে তাকিয়ে রানী জড়তাজের দিকে তাকালেন এবং এক শ্বাস ফেলে বলতে লাগলেন, আমার মনে হয় যে এবার আমাকে আমার উত্তরাধিকারী বেছে নেওয়া উচিত, কারণ এখন আমি বুড়ো হয়ে যাচ্ছি। আমার হাড়ে এখন আর সেই শক্তি নেই যে আমি আমার প্রজাদের বোঝা আমার কাঁধে বয়ে বেড়াবো। এখন আমার 2 হাত মাশাল্লাহ যুবক হয়ে গিয়েছে। আমি চাই তোমাদের দুজনের মধ্য থেকে কাউকে উত্তরাধিকারী নিযুক্ত করতে। আমার কাছে তোমরা দুজনেই একেবারে এক। আমি তোমাদের দুজনের মধ্যে কোনো ভেদাভেদ রাখি না। বাইরের দিক থেকে তো বাদশাহ হওয়ার জন্য যে গুণগুলো দরকার তা তোমাদের দুজনের মধ্যেই আছে। রাজকুমার খুসরোর চেয়ে রাজকুমার আরিয়ান বেশি বুদ্ধিমান, কিন্তু আমি তবুও তোমাদের দুজনের মধ্যে কোনো অন্যায় চাই না। আমি চাই তোমরা দুজনে নিজের নিজের যোগ্যতা প্রমাণ করো, যাতে আমি দেখতে পারি কার মধ্যে রিয়াসত সামলানোর গুণ বেশি আছে আর কার মধ্যে নেই। আমি এখন বুড়ো হয়ে গিয়েছি, এই কারণে আমি কোথাও যেতে পারি না। সবার আগে তোমাদের দিয়ে আমার এই কাজটা করাতে হবে। উত্তরাধিকারী বেছে নেওয়ার আগে আমি আমার 2 ছেলেকে একটা কাজে লাগাতে চাই। যদি আমি নিজে ঠিক থাকতাম তবে আমি নিজেই গিয়ে নিয়ে আসতাম, কিন্তু আমার হাড় এখন আগের মতো মজবুত নেই। আমার হাঁটুতে খুব ব্যথা হচ্ছে। উত্তরাধিকারী বেছে নেওয়ার উদ্দেশ্য এটাই যে আমি যেন ঠিক হয়ে যাই, কিন্তু উত্তরাধিকারী বেছে নেওয়ার আগে আমার এই অসুখের চিকিৎসা চাই। এটি একটি জড়িবুটি যা সুদূর উত্তরে ধৈর্য পর্বতের পাদদেশে জন্মায়। সেই বুটি পর্যন্ত পৌঁছানো খুব কঠিন, কিন্তু আমার বাচ্চারা, আমি জানি যে নিজেদের বাবার সুস্থতার জন্য তোমরা দুজনেই এই কাজ অবশ্যই করবে, এবং তারপর তোমরা দুজনে ফিরেও আসবে, কারণ তোমাদের আসার পর আমি তোমাদের দুজনের মধ্যে পার্থক্য দেখব। তারপর উত্তরাধিকারী ঠিক করব। এটাও সম্ভব যে কারো মাথায় মুকুট পরিয়ে দেব। তো আমার বাচ্চারা, ধৈর্য পর্বতের ওই জড়িবুটি আমাকে এনে দাও, যাতে আমার বৈদ্য দ্রুত আমার চিকিৎসা করতে পারে। তারা দুজনেই খামোশ হয়ে বসে বাদশাহর এই কথা শুনছিল। তাদের দুজনের মনেই এই কথা ছিল যে তাদের পিতা এখনই উত্তরাধিকারীর ঘোষণা করে দেবেন, কিন্তু তিনি উত্তরাধিকারী বেছে নেওয়ার আগে নিজের সুস্থতার জন্য ওই জড়িবুটি চাইলেন। তারপরই কোনো উত্তরাধিকারী নিযুক্ত করতে চাইলেন। রানী জর্তাজও এই বিষয়ে আগে থেকে জানত না এবং বুঝত না যে এখন বাদশাহ তার ছেলের দিকে তাকিয়ে ফয়সালা করবেন। তার চোখে সন্দেহ ছিল, তার বিশ্বাস ছিল না যে তার পিতা তাকেই বাদশাহ করবেন। রানী জানত যে এখন সে বাদশাহর কথা কোনোভাবেই টালতে পারবে না। এই কারণে সে তার ছেলের সুবিধার জন্য বাদশাহ সালামাতকে জিজ্ঞেস করতে লাগল, বাদশাহ সালামাত, জীবনের নিরাপত্তা পেলে একটি নিবেদন করব। বাদশাহর মাথা নাড়ার পর সে আবারও মুখ খুলল এবং বলল, বাদশাহ সালামাত, আমি জানতে চাই যে এই ধৈর্য পর্বতের জড়িবুটি কোথায় জন্মায়, এর রং, এর গঠন, এর আকৃতি কেমন, যাতে বাচ্চারা সেখানে গিয়ে খুঁজতে চাইলে তাদের সুবিধা হয় এবং তার পরিচয় জানতে পারে। বাদশাহ সালামাত হাসি মুখে রানী জর্তাজের দিকে তাকালেন এবং বললেন, হ্যাঁ, কেন নয় রানী সাহিবা, আমরা এখনই বলে দিচ্ছি। এটি একটি জাদুকরী জড়িবুটি, যার পথ সহজ নয়। অনেক সাহসী মানুষই ওই বুটি পর্যন্ত পৌঁছতে পারে। এমনিতে তো সোজা আর সহজ রাস্তা আছে যা ওই বুটি পর্যন্ত যায়, কিন্তু বাস্তবে ওই রাস্তায় কত যে মুশকিল আছে তা কেউ জানে না। আমি তার কিছুটা গঠন আপনাদের বলে দিচ্ছি। এটি এমন একটি জড়িবুটি যার রং সবুজ এবং নীলের মিলনে তৈরি হয়, যেমন বৃষ্টির পর পাহাড়ের পাথরের উপর জমা শ্যাওলা। রোদে এর পাতায় এমন এক চমক ফুটে ওঠে যা রূপোর মতো হয়, এবং রাতে এটি মাঝারি সাদা আলো ছড়ায়। এর গঠন এমন যে এটি মাটির খুব কাছাকাছি জন্মায়। এটি কোনো খুব উঁচু হয়ে বেড়ে ওঠা বুটি নয়, এটি একেবারে মাটির কাছে থাকে, যেন ঝুঁকে থাকা। এর পাতা মোটা কিন্তু নরম হয়, একেবারে বয়স্ক মানুষের হাতের মতো। এর প্রতিটি পাতা কোণা থেকে সামান্য মোড়ানো থাকে, এবং প্রতিটি পাতার মাঝখানে একটি মোটা রগ থাকে যা একেবারে হৃৎপিণ্ডের স্পন্দনের মতো ধকধক করছে বলে মনে হয়। এর ফুল খুব ছোট হয়, যার রং নীলচে সাদা, আর খুশবু খুব বেশি কড়াও নয় আর খুব বেশি হালকাও নয়, বরং তা মনকে শান্তি দেওয়ার মতো একটি ঠান্ডা খুশবু রাখে। আর এটাও বলা হয় যে মানুষ রাগের মধ্যে থাকে, সে এর খুশবু অনুভব করতে পারে না। স্পষ্ট থাকুক যে এর খুশবু কেবল সেই মানুষই পাবে যার হৃদয় কোমল হবে। এটি সহজ রাস্তায় পাওয়া যায় না, বরং এর জন্য অনেক গিরিপথ এবং পাহাড় পার করতে হয়। বলা হয় যে এই জড়িবুটি সবার চোখে পড়ে না, শুধু তার বাদে যার হৃদয় সব বোঝা থেকে খালি। তো আমার বাচ্চারা, আমি চাই তোমরা কোনো চিন্তা ছাড়াই সেখানে যাও, যাতে তোমাদের দুজনের ওটা চোখে পড়ে আর তোমরা দুজনে ওটা আমার জন্য নিয়ে আসো। তাই নিজেদের হালকা অনুভব করো এবং ঈশ্বরের নাম নিয়ে নিজেদের গন্তব্যের দিকে এগিয়ে চলো। বাদশাহ হাসি মুখে সবার দিকে তাকালেন। এবার 2 রাজকুমারী কিছুটা ব্যাকুল দেখাচ্ছিল। এত কঠিন আর ছোট বুটি তারা কোথায় খুঁজবে? উত্তরের দিকে তারা কার সাহায্য নিয়ে যাবে এবং তারা কি করে জানবে যে কোন রাস্তাটি তাদের সঠিক দিশায় নিয়ে যাচ্ছে? বাদশাহ নিজের কথা বলে উঠে গিয়েছিলেন এবং এখন ওই 2 ছেলের পালা ছিল যে তারা তাদের কর্তব্য পালন করবে।
অতঃপর তারা দুজনে নিজের নিজের বিশ্রামঘরের দিকে এগিয়ে গেল এবং নিজেদের সামান গুছিয়ে নিতে লাগল, যাতে রাস্তার বিপদ থেকে বাঁচতে পারে এবং খাবার ইত্যাদি যেন তাদের কাছে থাকে, যাতে রাস্তায় কোনো প্রকার কষ্ট না হয়। বাদশাহ সালামতের পক্ষ থেকে রানীর ওপর এই দায়িত্ব দেওয়া হয়েছিল যে তিনি যেন তার ছেলেদের প্রস্তুতি করিয়ে দেন। তিনি তাদের খাওয়া দাওয়ার জিনিসসহ প্রতিটি জিনিস খুব সুন্দরভাবে তাদের ব্যাগে রাখলেন এবং তারপর তাদের দুজনকে যাত্রায় বিদায় জানিয়ে উত্তরের দিকে রওনা হয়ে গেল। এই সবের মধ্যে রানী জর্তা যেটা ভুলে যায়নি যে তাকে রাজকুমার খুসরোকে রাজকুমার আরিয়ানের বিরুদ্ধে খেপিয়ে তুলতে হবে। রাজকুমার খুসরোর সামান বাঁধতে বাঁধতে রানী বলল, বেটা দেখো, তোমার বাবা কোনো ফয়সালা এমনি এমনি করেন না। আমি ওনার সাথে সারা জিন্দেগি কাটিয়ে দিয়েছি এবং বেটা আমি জানি যে উনি কিভাবে মানুষকে পরখ করেন। আর তোমাদের দুজনকে উত্তরাধিকারী বেছে নেওয়ার উদ্দেশ্যও এটাই যে উনি তোমাদের মধ্যে থেকে একজনকে বেছে নিতে চান। আর এই ধৈর্যের জড়িবুটি তো কেবল একটা বাহানা। উনি বাস্তবে তোমাদের দুজনের মধ্যে থেকে এটা জানতে চান যে কে বাদশাহ হওয়ার যোগ্য আর কে নয়। আমি জানি যে তোমার ভাই আরিয়ান এই সব কিছুতে তোমার থেকে এগিয়ে যাবে, কারণ সে খুব চালাক এবং এক চালাক মায়ের ছেলে। আমি চাই না তুমি ওর সাথে যাও, ওর প্রতিটি নড়াচড়ার ওপর নজর রাখবে এবং পারলে ওকে কোনো কঠিন রাস্তায় পাঠিয়ে দেবে, যে রাস্তায় ওর জন্য কেবল মুশকিল আর মুশকিল থাকে, এবং ওই মুশকিল থেকে বেরিয়ে সামনে যাওয়া যেন সম্ভব না হয়, যাতে তুমি রাজত্ব সামলাও। যদি সে সিংহাসনে বসে পড়ে তবে আমাদের দুজনকে দুধের থেকে মাছির মতো তুলে ফেলে দেবে, এবং আমি চাই না আমার ২৫ বছরের সেবা এভাবেই বৃথা যাক। তুমি বুঝছো তো আমি কি বলছি? আমাদের সিংহাসন আর মুকুট চাই, আমাদের আর কিছু চাই না। রানীর এই কথা শুনে রাজকুমার খুসরো এক শয়তানি হাসি তার মায়ের দিকে ছুড়ে দিল। মা, আপনি কেন চিন্তা করছেন? আপনি যদি জর্তাজ হন তবে আমিও জর্তাজ বেগমের ছেলে। আপনি একদম চিন্তা করবেন না, একদম তেমনটাই হবে যেমনটা আপনি চান। আর আপনার মতো আমিও জানি যে বাবা কেবল আমার দিকেই যেন ধ্যান দেন, সারাক্ষণ ভাইয়ের পেছনেই লেগে থাকেন। আর একবার আমি বাদশা হয়ে যাই তবে সব কিছু ঠিক হয়ে যাবে। তারা দুজনে একে অপরের দিকে তাকিয়ে শয়তানি হাসি হাসল। প্রায় রাত পর্যন্ত তাদের দুজনের সব প্রস্তুতি শেষ হয়ে গিয়েছিল, এবং তারপর তারা রাত কাটানোর পর সকালে নাস্তা করার পর বাবা মাকে বিদায় জানিয়ে একসাথে উত্তরের দিকে বেরিয়ে পড়েছিল। বাদশাহ এটাটু বলেছিলেন যে রাস্তাটি উত্তরের দিকে যায়, কিন্তু এটা বলেননি যে সামনে গিয়ে যখন রাস্তাগুলো আলাদা আলাদা হবে তখন উত্তরের দিকে যাওয়া কোন রাস্তাটি সঠিক হবে। দুই ভাই হাসি মুখে ঘোড়া ছুটিয়ে একে অপরের থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে করতে খেলতে খেলতে কখন এক এমন জায়গায় এসে দাঁড়িয়েছিল যেখানে তাদের মাথা খারাপ হয়ে গিয়েছিল। এটি জঙ্গলের মাঝখানে ছিল, চারদিকে সবুজ পাহাড় আর গাছ ছিল। মাঝখান থেকে তারা একটি সোজা রাস্তায় বেরিয়ে এসেছিল, এবং এখন যেখানে তারা দাঁড়িয়েছিল সেখান থেকে ৩টি রাস্তা যেত, একটি পুরো সোজা, দ্বিতীয়টি ডান দিকে এবং তৃতীয়টি বাম দিকে। এই একটি রাস্তা ৩টি রাস্তায় কিভাবে ভাগ হচ্ছিল এবং তাদের মধ্যে আসল রাস্তা কোনটি ছিল তা তারা দুজনেই জানত না। এমনকি বাদশাহ সালামতও এই বিষয়ে কোনো কথা বলেননি। তারা দুজনে একে অপরের দিকে তাকালো, অবাক হওয়া এবং বিরক্তি তাদের দুজনের কপালে স্পষ্ট ভাঁজ হয়ে ফুটে উঠছিল। ভাই, এদের মধ্যে কোন রাস্তাটা সঠিক হবে? আপনার কি মনে হয়? রাজকুমার খসরু নিজের মাথা চুলকাতে চুলকাতে সামনে তাকালো। তাদের দুজনের চেহারা সেই সময় রাজকুমারের বদলে নিছক পথিকের মতো ছিল। বাদশাহ বিশেষভাবে এই নির্দেশ দিয়েছিলেন যে তারা দুজনেই যেন নিজেদের পরিচয় লুকিয়ে চলে, কোথাও যেন কারো কাছে এই কথা স্পষ্ট না হয় যে তারা দুজনেই রাজকুমার। রাজকুমার আরিয়ানও এই ভাবনায় ডুবেছিল। সে নিজের ঘোড়ার লাগাম টানল এবং তারপর নিজের ঘোড়াকে পেছনের দিকে নিল। চারদিকে তাকালে তারা কোনো কিছুই দেখতে পেল না। রাজকুমার আরিয়ানের কথা ছিল যে তাদের ডান দিকে যাওয়া উচিত, যেখানে রাজকুমার খসরুর কথা ছিল যে তাদের সোজা যাওয়া উচিত। কিন্তু তারা দুজনেই যখন সোজা চলতে লাগল তখন কিছু রাস্তা সামনে গিয়ে শেষ হয়ে গেল, এবং সামনে একটি মজবুত দেয়াল আর কিছু গাছ দেখা গেল। আরও একবার তারা পেছনে ফিরল এবং সেই ৩ রাস্তার জায়গায় এসে দাঁড়াল। আরও একবার রাজকুমার আরিয়ান বলল, দেখো ভাই, আমার মনে হয় আমাদের ডান দিকে যাওয়া উচিত, যেখানে রাজকুমার খসরু বলতে লাগল, না, আমাদের বাম দিকে যাওয়া উচিত। আমার বিচারে সবুজ তো এটাই, আর এই ধৈর্যের জড়িবুটি এই সবুজ রাস্তাতেই হবে। কিন্তু তাদের দুজনের মধ্যে অনেক তর্কের পরেও তারা দুজনে একে অপরের দিকে যেতে রাজি হল না। শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত হল যে যে যেখানে যেতে চায় সে সেখানেই চলে যাক। অতঃপর রাজকুমার আরিয়ান তার ডান দিকে যাওয়ার রাস্তার দিকে কদম বাড়াল, যেখানে রাজকুমার খসরু বাম দিকে রওনা হয়ে গেল। এখন তাদের দুজনের রাস্তা আলাদা আলাদা হয়ে গিয়েছিল। রাজকুমার আরিয়ান অনেকটা সামনে চলে এলো। যে রাস্তায় সে এসেছিল ২-৩ কদম চলার পরেই জঙ্গল শেষ হয়ে গিয়েছিল, শুধু দূর দূরান্ত পর্যন্ত মরুভূমি দেখা যাচ্ছিল। আর যেদিকে রাজকুমার খসরু গিয়েছিল সেদিকেও একই হাল ছিল। দুজনের অবস্থা একই রকম হচ্ছিল।
তারা দুজনেই তৃষ্ণায় ব্যাকুল ছিল। রাজকুমার আরিয়ান নিজের পানির দিকে তাকাল, নিজের ব্যাগ খুলল। সেখানে খালি বোতল ছিল যা তাকে ব্যঙ্গ করছিল। এর স্পষ্ট অর্থ এই যে তার বোতলে কোনো পানি ভরা হয়নি। রাজকুমার আরিয়ানের এখন উপলব্ধি হল যে তার নিজের মায়ের চালাকি বুঝে নেওয়া উচিত ছিল। অন্যদিকে সে তার ব্যাগ খুলল। সেখানে নষ্ট জিনিস রাখা হয়েছিল, সেগুলোও খালি ছিল। তৃষ্ণায় গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছিল। হিম্মত করে রাজকুমার আরিয়ান তার ঘোড়ার লাগাম টানল এবং দ্রুত ওই মরুভূমি পার করার চেষ্টা করল। ঘোড়া দৌড়াতে থাকল, কিন্তু মনে হচ্ছিল যেন শেষই হচ্ছে না। ক্লান্ত হয়ে সন্ধ্যার সময় সে একটি বালির ঢিবির কাছে থামল। এখন তার ঘোড়ার পারেও আর বেশি শক্তি বাকি ছিল না যে সে চলতে বা দৌড়াতে পারত। রাত অনেক হওয়ার কারণে তার ঘুম আসছিল, কিন্তু খিদের কারণে পেটে যেন ইঁদুর দৌড়াচ্ছিল। অতঃপর রাজকুমার আরিয়ান ঘুমানো ভালো মনে করল। এটা ঈশ্বরের শুকরিয়া ছিল যে জিনিসগুলো সে নিজের ব্যাগে ভরেছিল সেগুলো সেখানে ছিল। নিজের বিছানা পাতার পর সে আরামে শুয়ে পড়ল, কিন্তু শুকনো গলার সাথে এবং খালি পেটের সাথে ঘুম না আসার পরিস্থিতি বজায় ছিল। অন্যদিকে রাজকুমার খসরুরও তৃষ্ণায় খুব খারাপ হাল ছিল, কিন্তু তার কাছে পানির একটি বোতলের বদলে অনেকগুলো বোতল ছিল এবং মায়ের বলে দেওয়া ফন্দিও অনেক ছিল। সে ভাইকে সেই রাস্তায় যেতে দিয়েছিল যে রাস্তায় ভাই যেতে চেয়েছিল, এবং মাও এটাই বলেছিলেন যে নিশ্চিতভাবেই সে সোজা রাস্তা বেছে নেবে যা তার ডান হাত দিয়ে যাবে। কিন্তু যেখানে তুমি এই জাদুকরী পাথর ফেলবে সেখানে 3টি রাস্তা তৈরি হয়ে যাবে, এবং ওই 3 রাস্তার মধ্যে থেকে তোমাকে বাম দিকে যেতে হবে। তোমার ভাই সবসময় তার বাবার মতো কাজ করে, যা ডান দিক থেকে শুরু হয়। তোমাকে ডান দিক থেকে নয়, বাম দিক থেকে শুরু করতে হবে। যেদিকে তুমি যাবে সেটাই ধৈর্য পর্বতের জড়িবুটি পর্যন্ত যাবে। আর এই কথার পরিপ্রেক্ষিতে রাজকুমার খসরু সেই পাথর রাস্তায় ফেলেছিল এবং 3টি রাস্তা তৈরি হয়ে গিয়েছিল। কিছুটা দূরে গিয়ে মরুভূমি তৈরি হয়েছিল, কিন্তু রাজকুমার খসরু তৃষ্ণার কারণে আরও একবার পাথর ফেলতে বাধ্য হয়েছিল। পাথর ফেলল এবং আরও একবার জঙ্গল স্পষ্ট হয়ে গেল, এবং সে কোনো এক বিপদে চলতে থাকল। কিন্তু রাজকুমার আরিয়ানের অবস্থা আরও খারাপ থেকে খারাপ হতে লাগল। অনেকক্ষণ চেষ্টার পর শেষ পর্যন্ত সে উঠে বসল। নিজের ঘোড়ার পিঠে হাত বোলাতে বলল, আমার প্রিয় ঘোড়া, তুমি তো জানো যে মায়ের ঈর্ষা আর চালাকির কারণে এখন আমি খাওয়া দাওয়ার জিনিস নিজের কাছে রাখতে পারিনি। ওসব তিনি বের করে নিয়েছেন। এখন আমাদের দুজনকেই খিদে, তৃষ্ণা, ধৈর্যের সাথে পালন করতে হবে। আমি জানি যে যারা সত্যের ওপর থাকে ঈশ্বর তাদের সাথে থাকে। তুমি আমার সাথ দেবে। তুমি আমার এই সফরের সবচেয়ে ভালো সাথী, সবচেয়ে ভালো সহায়ক। তোমার মতো ভালো বন্ধু আমি আর কোথাও পাব না। এই বলতে বলতে সে তার মাথা ঘোড়ার পিঠে ঠেকিয়ে দিল। ঘোড়াটা নিজের মাথা তার দিকে ঘুরিয়ে এমনভাবে নাড়াল যেন সে তার সব কথা বুঝতে পারছে। এটি সেই ঘোড়া যাকে সে ছোটবেলা থেকে পুষেছিল এবং আজ পর্যন্ত পুষে আসছে। ঘোড়াদের মধ্যে তো এমনিতেই গুণটি পাওয়া যায় যে তারা তাদের মালিকের প্রতিটা ভঙ্গি চিনে নেয়। সে উদাস, সে খুশি, সে দুঃখী, সব কিছু তারা জানে এবং তারা সবসময় তার সাথ দেওয়ারই কথা ভাবে। সে তার সাথ দিতে প্রস্তুত ছিল। যখন সে ঘোড়ার পিঠে মাথা রাখল তখন মনে হল যেন সে কোনো শান্তি দেওয়ার মতো জিনিস পেয়ে গিয়েছে। অনেকক্ষণ পর তার ঘুম এলো, এবং ঘুম এমন এলো যে যখন চোখ খুলল তখন সূর্য মাথার ওপর চমকাচ্ছিল। সে চারদিকে তাকাল। আরও একবার সারা মরুভূমি তার অপেক্ষা করছিল, কিন্তু এখন তার তৃষ্ণা আর খিদের অভাব দেখা দিল। মনে হচ্ছিল যেন সে পুরোপুরি তৃপ্ত হয়ে ঘুমিয়েছিল, আর এখন যখন জেগেছে তখন সে পুরোপুরি তরতাজা। সে দ্রুত তার ঘোড়াকে ওঠাল, নিজের সামান আরও একবার ঘোড়ার পিঠে চাপাল এবং উত্তরের দিকে এগিয়ে যাওয়া উচিত মনে করল। কিছুক্ষণ ক্লান্ত হয়ে বসেছিল, কিন্তু আরও একবার তার বাবার সেই অবস্থা মনে পড়ে গেল। ওনার হাঁটুতে খুব ব্যথা ছিল এবং কিভাবে তিনি সিংহাসন থেকে কোকিয়ে উঠেছিলেন। তার নিজের জানের চেয়েও তার বাবার জানের বেশি চিন্তা ছিল। আমি জানি আমার প্রিয় ঘোড়া যে আমরা দুজনেই খুব বিপদে আছি, কিন্তু আমাদের হিম্মত নিয়ে কাজ করতে হবে। বাবার এই সময় এই জিনিসের খুব দরকার। আমাদের ওনার সুস্থতার জন্য ওই জাদুকরী ধৈর্যের বুটি বাবাকে এনে দিতে হবে। ধৈর্য পর্বতের পাদদেশে সেটি অবস্থিত। তো তুমি চলো, আমার সাথ দাও। আমাদের দ্রুত ধৈর্য পর্বত পর্যন্ত পৌঁছতে হবে। জানি না রাজকুমার খুসরো কোন অবস্থায় আছে। সে আমার থেকে নিজের রাস্তা আলাদা করে নিয়েছে, কিন্তু সে আমার ভাই। আমি চাই সে সুরক্ষিত থাকুক, সে সব ধরনের আপদ থেকে বেঁচে থাকুক। যাই হোক, এবার চলো, সামনে চলো বন্ধু। এই বলতে বলতে সে আরও একবার নিজের ঘোড়ার লাগাম টানতে টানতে সামনে এগোল। মরুভূমি যেন শেষই হচ্ছিল না। দূর থেকে মনে হচ্ছিল যেন আর মাত্র কয়েক মাইলের দূরত্বে সেখানে দূরে সবুজ অরণ্য আছে, এবং ওই সবুজের মাঝে তারা পানি পেয়ে যাবে। খাওয়ার জন্য আর কিছু না হোক ঘাসলতা তো পাওয়া যাবেই। এই আশাতেই তারা সারাদিন চলতে থাকল।
কিন্তু শেষ পর্যন্ত সন্ধ্যার সময় ক্লান্ত হয়ে আরও একবার ওই মরুভূমিতেই তাদের রাত কাটাতে হল। পানি ছাড়া গলা এখন এত শুকিয়ে যাচ্ছিল যে চলা অসম্ভব হয়ে পড়ছিল। চোখের সামনে অন্ধকার ছেয়ে যাচ্ছিল, আর মাথা যেন ক্রমাগত ঘুরছিল। দুশ্চিন্তার অবস্থায় সে ঈশ্বরের কাছে প্রার্থনা করল, হে ঈশ্বর, আমাকে সাহায্য করো। জানি না আমাকে আর কতদিন চলতে হবে। এই বলতে বলতে সে আরও একবার তার ঘোড়ার পিঠে মাথা রাখল। তারা দুজনে একে অপরের দুঃখ বুঝতে পারত। তারা একে অপরের দুঃখ সুখের সাথী ছিল। সকালে ওঠার জন্য তারা আরও একবার শুয়ে পড়ল। জানি না কোন সময় তাদের দুজনের ঘুম এসেছিল, কিছুই বোঝা যায়নি। তার চোখ খুলল এবং তার মনে হল যেন তার সামনে অনেক আলো, এবং ওই আলো তাকে একটি রাস্তা দেখাচ্ছে। দেখতে দেখতে তা একটি জোনাকি পোকা হয়ে গেল, এবং তারপর ওই জোনাকি তাকে রাস্তা দেখালো। ওই রাস্তা সেখানেই ছিল যে রাস্তায় সে চলছিল। শুধু কথা এই ছিল যে এখন তার ধৈর্যকে বুঝে নেওয়া হয়েছে। জোনাকি দেখতে দেখতে একটি নুরানি আকৃতি ধারণ করল। তার কপালে কিছু লাগানো ছিল, এবং তারপর সে আওয়াজ পেল, আমার প্রিয় সন্তান, তুমি হিম্মত হরো না। তুমি হিম্মত হারানোদের মধ্যে নও, বরং তুমি তাদের মধ্যে যারা বিজয় লাভ করে। তোমার হৃদয়ের সত্য প্রবল হয়ে উঠেছে। যখন তুমি চোখ খুলবে, তখন তুমি সেই জায়গায় উপস্থিত হয়ে যাবে যেখানে তোমার থাকা উচিত ছিল। ওঠো আমার সন্তান, নিজের চোখ খোলো। এটি একটি স্বপ্ন ছিল, যা তার মনে হয়েছিল যেন খোলা চোখে দেখানো হয়েছে। তার চোখ খুলল তো সেই জোনাকি গায়েব হয়ে গিয়েছিল। সেই আওয়াজও কোথাও হারিয়ে গিয়েছিল। কিন্তু এখন সে সেই জায়গায় ছিল যে জায়গাটিকে সে খুঁজতে চেয়েছিল, যে জায়গায় পৌঁছানোর জন্য সে 3 দিন ধরে চলছিল। তার খুশির কোনো সীমা রইল না। এটি একটি খুব বড় জঙ্গল ছিল, যেখানে সব দিকে শুধু সবুজ আর সবুজ ছিল। উঁচু উঁচু গাছ ছিল, যার ভেতর দিয়ে সূর্যের আলো চুইয়ে চুইয়ে আসছিল। হালকা হালকা ঠান্ডা মিষ্টি হাওয়া আবহাওয়াকে আরও মনোরম করে তুলছিল, এবং এই জঙ্গলে থাকা পাখিদের কিচিরমিচির মন ভোলাচ্ছিল। এর সাথে সাথে তার ঘোড়ারও চোখ খুলেছিল, এবং তারপর ওই দৃশ্য দেখে তারা দুজনেই ঝুমতে লাগল। ঘোড়া খুশিতে রেশাধ্বনি করে নাচতে লাগল, এবং তারপর ছুটতে ছুটতে এদিক ওদিক ঘাসলতা খেতে লাগল। পানির বয়ে যাওয়ার শব্দ আরিয়ানকে নিজের দিকে টানল। রাজকুমার আরিয়ান ছুটতে ছুটতে ওই শব্দের দিকে এগিয়ে গেল, এবং তারপর সামনে দেখে অবাক হয়ে গেল যে এখানে পানি আর পানি দেখা যাচ্ছিল। একটি পরিষ্কার পরিচ্ছন্ন নদী ছিল। মনে হচ্ছিল যেন সে স্বর্গে চলে এসেছে। এর মধ্যে তার ঘোড়াও ছুটে তার কাছে এলো। আমার প্রিয় বন্ধু, একটু আমাকে চিমটি কাটো তো। আমার মনে হচ্ছে যেন আমরা দুজনেই মরে গিয়েছি, আর আমাদের স্বর্গ কপালে জুটেছে। তার জবাবে তার ঘোড়া এক দীর্ঘশ্বাস নিয়ে আরও একবার নিজের সামনের দুটো পা তুলে নিজেকে জাহির করল, যেমন সে যেন বলছিল যে এই সব কিছুই বাস্তবতা। তারপর রাজকুমার আরিয়ান হাসতে হাসতে নদীর দিকে এগিয়ে গেল। পানি খাওয়ার পর এবং ঘোড়াকে পান করানোর পর সে মুখ হাত ধুইল, নিজের বোতলে অনেকগুলো পানি ভরল এবং আরও একবার সামনের দিকে চলতে লাগল। এখন মনে হচ্ছিল যেন জঙ্গল কখনো শেষ হবে না। জঙ্গল এতটা ঘন ছিল যে সেই সময় সকাল হওয়া সত্ত্বেও মনে হচ্ছিল যেন সন্ধ্যা হতে চলেছে। ঘোড়ার পিঠে বসে থাকতে থাকতে সে ক্লান্ত হয়ে গিয়েছিল। আরও একবার সে ঘোড়া থেকে নামল এবং এখন খাওয়ার জন্য কিছু খুঁজতে চাইল। আগে পানি খেয়ে সে পেট ভরে নিয়েছিল, কিন্তু এখন তাকে খিদে কষ্ট দিতে লাগল। জঙ্গলে উপস্থিত ওই গাছগুলোকে দেখতে দেখতে সে কিছু ফলমূলের গাছ খোঁজা শুরু করে দিল, এবং তারপর সে কিছু গাছ পেয়েও গেল। সে সেগুলো থেকে ফল পেড়ে আনল এবং খেতে লাগল। সাথে সাথে নিজের ঘোড়াকেও জানালো যে তখনই সে কিছু আওয়াজ শুনতে পেল। মনে হলো যেন কিছু কদম তার দিকে এগিয়ে আসছে। সে সতর্ক হয়ে গেল। সে জানত যে এই সময় ওই জঙ্গলে সে কোনো বাদশার রাজকুমার নয়, বরং একজন সাধারণ মানুষ। আর সে এটাও জানত যে জঙ্গলের লুটেরারা সব জায়গায় উপস্থিত থাকে। সে দ্রুত নিজের ঘোড়াকে নিয়ে সামনের দিকে ছুটল। তাড়াহুড়োতে সে একটি অনেক বড় গাছ দেখতে পেল, যার পেছনে সে তার ঘোড়াকে বাধা উচিত মনে করল, এবং তাকে এটাও বুঝিয়ে দিল যে যতক্ষণ না আমি আসছি ততক্ষণ তুমি আওয়াজ করবে না। তারপর নিজেও একটি গাছের পেছনে লুকিয়ে পড়ল। বুদ্ধিমত্তার যোগ্যতার পরিচয় দিয়ে সে তীর ধনুক নিজের কাঁধে তুলে নিল। আর যখন সে ওই কদমের আওয়াজ নিজের কানে আরও জোরে অনুভব করল, তখনই সে দেখল যে খুব কাছ থেকে একটি ছেলে দৌড়ে আসছে, যার মাথায় একটি পাগড়ি বাঁধা আছে। তার পেছনে কিছু লেগেছিল, জানি না কি ছিল, হয়তো কিছু মানুষ ছিল। এবং তারপর ধীরে ধীরে এই দৃশ্য পরিষ্কার হতে লাগল। ওই ছেলেটি তার কাছে আসছিল, আর তার পেছনে কিছু বুনো লোক পড়েছিল। রাজকুমার আরিয়ান এটাই উচিত মনে করল যে সে ওই মাজলুম ছেলেটিকে বাঁচাবে, কারণ ওই ছেলেটির অবস্থা দেখে মনে হচ্ছিল যেন তারা তার ওপর খুব অত্যাচার করছে, অথবা তারা তাকে মেরে নিজেদের খাবার বানাতে চায়।
এরা আদিবাসী বুনো লোক ছিল যারা মানুষকে বলি দিয়ে খেয়ে নেয় অথবা তাদের পুড়িয়ে দেয়। রাজকুমার আরিয়ান দ্রুত তীর চালানো শুরু করে দিল। তাদের মধ্যে একজনের গায়ে তীর লাগল তো বাকিরা ওই দিকে আকৃষ্ট হল এবং তারপর তারা জানতে পারল যে একের পর এক তীর আসছে, তো এখানে কেউ না কেউ উপস্থিত আছে। ওই 4 জন লোক আহত হয়ে পেছনের দিকে দৌড়ে পালালো, যেখানে ভয়ের চোটে এখনও পর্যন্ত কাঁপতে থাকা ওই ছেলেটি সামনে দৌড়াতে লাগল। যখন রাজকুমার আরিয়ান তার হাত ধরল তখন তার পাগড়ি নিচে পড়ে গেল আর তার লম্বা ঘন চুল তার কোমরে ছড়িয়ে গেল। ছেলেটির চেহারা যা অনেক সামনে ছিল সে এক ঝটকায় পেছনে ফিরে তাকালো তো রাজকুমার আরিয়ান সেখানেই স্তব্ধ হয়ে গেল। ও ছেলে নয়, বরং ও একটি খুব সুন্দর মেয়ে ছিল যে ছেলেদের রূপ ধারণ করে রেখেছিল। সে দ্রুত নিজের পাগড়ি উঠালো এবং দৌড়াতে লাগল, কিন্তু রাজকুমার আরিয়ান আরও একবার তাকে ধরে ফেলল। কে তুমি? আর তুমি এই জঙ্গলে কি করছো? আর এই ছেলেদের পোশাক কেন পরে আছো? তুমি কোনো ডাকাত নাও তো? রাজকুমার আরিয়ান তার দিকে নজর দিচ্ছিল, যেখানে সে নিজের পরিচয় প্রকাশ হয়ে যাওয়ায় লজ্জিত হয়ে গিয়েছিল। এর আগে যে সে কিছু বলবে, সে আরিয়ানের ঘোড়া এবং তার মালপত্র দেখে নিল আর বুঝে গেল যে এ একজন যাত্রী। তার আকৃতি দেখেও এটাই মনে হচ্ছিল যে সে অনেক দিন ধরে সফরে আছে। দেখুন মহোদয়, আমি কোনো চোর লুটেরা নই, আমি এখানকার বাসিন্দা, একজন স্বাধীন মেয়ে। আমার মনে হয় আপনি হয়তো কোনো সফরে আছেন আর কোনো রাস্তা খুঁজছেন। যদি আপনার কোনো কিছুর প্রয়োজন হয় তবে বলুন। সে প্রয়োজনের চেয়ে বেশি চালাকি দেখিয়েছিল। আপনি ঠিকই চিনেছেন মহোদয়া, আমি একজন যাত্রী আর আমাকে সামনে অনেক লম্বা সফর পার করতে হবে। অনেকগুলো রাত আমি সফরে কাটিয়েছি আর সামনেও জানি না কতদিন কত রাত আমাকে সফরে থাকতে হবে। কিন্তু আপনি আমাকে বলুন যে আপনি কে, আপনার পেছনে কারা লেগেছিল, আর এই ছেলেদের রূপ ধরে জঙ্গল থেকে বাইরে যাওয়া এটা কোন ধরনের বুদ্ধিমানী? এমনটা তো কেবল ওরাই করে যারা বহুরূপী বা যারা কোনো ভুল কাজে লিপ্ত। তুমি কোনো বহুরূপী নও তো? আরও একবার রাজকুমারের তার ওপর সন্দেহ হতে লাগল। দেখুন মহোদয়, আপনি আমাদের এলাকায় এসেছেন, আমরা আপনার প্রতি কৃতজ্ঞ। আমরা মেহমান নেওয়াজ, তাই আপনাকে কিছু খাওয়ার জন্য দিতে হবে। এই বলতে বলতে সে তার এক হাতে পড়া থলি থেকে কিছু বের করল। এটা মাংস ছিল। মনে হচ্ছিল যেন টাটকা শিকার করে নিয়ে এসেছে, পরিষ্কার পরিচ্ছন্নও ছিল। সে দ্রুত দুটো পাথর উঠালো এবং কিছু কাষ্ঠ সংগ্রহ করল, যা দুটি পাথরকে একে অপরের সাথে ঘষল, যা থেকে কিছু আগুনের ফুলকি বেরোল এবং হঠাৎ করেই ওই শুকনো কাঠগুলোতে আগুন জ্বলে উঠল। রাজকুমার খুব মন দিয়ে তাকে দেখছিল। সে প্রতিটা পল লাগিয়ে যাচাই করছিল যে মেয়েটি কোনো লুটেরা কিনা, পাছে এমন না হয় যে তার কাছে থাকা মালপত্রও সে লুটে নিয়ে যায়। সে প্রাসাদ থেকে বেরোনোর সময় অনেকগুলো মোহর নিজের কাছে রেখে দিয়েছিল, কিছু সোনার মুদ্রাও ছিল। এই সব কিছু এই জন্য যে তার রাস্তায় প্রয়োজন পড়বে। সে নিজের মালপত্রের মধ্যে দ্রুত নিজের পুটলিটা হাতড়ালো, তারপর ওই পুটলিটা আরামসে নিজের ব্যাগে রেখে দিল আর নিজের ব্যাগটা কষে নিজের বগলে চেপে ধরল। মেয়েটি এখন ধীরে ধীরে ওই মাংস আগুনের ওপর ঝলসাতে লাগল। আশ্চর্যের বিষয় এই ছিল যে তার থলির ভেতর থেকে প্রয়োজনের সব জিনিস বের হচ্ছিল, আর সবশেষে যখন সে তার থলিটা রাখল তখন তার থলিতেও একটি পুটলি ছিল, আর ওই পুটলিটাও টাকার ছিল। সে দ্রুত ওই পুটলি নিজের থলিতে চাপল এবং এক গোপন নজর নিজের সামনে বসা ছেলেটির উপর ফেলল। তারা দুজনেই একে অপরকে ডাকাতি ভাবছিল। রাজকুমারের কাছে পেছনে যাওয়ার কোনো যুক্তি অবশিষ্ট ছিল না, তাই সে চাইত যে যা কিছু তার কাছে আছে তা ধৈর্য পর্বত পর্যন্ত পৌঁছানো পর্যন্ত যেন তার কাছে থাকে, যাতে তার দিনগুলো ভালো কাটে, যেখানে মেয়েটি নিজের জিন্দেগির কথা ভাবছিল। অনেকক্ষণ পর যখন সে মাংসের টুকরো ঝলসে নিল তখন সে গাছ থেকে একটি বড় পাতা ছিঁড়ল এবং তার ওপর ওই মাংসের টুকরো রেখে তার দিকে বাড়িয়ে দিল। এটা আমার নীতি যে যে আমার আওয়াজের কাছে আসে আমি তার মেহমানদারি করি, তাই এটা আপনার জন্য। আমার মনে হয় আপনি অনেক দিন ধরে কিছু খাননি, তাই এটা খেয়ে নিন। আমার বিশ্বাস যে এই মাংস আপনার শক্তিতে আরও বৃদ্ধি করবে, আর আপনার জন্য ভালো হবে যে আপনি রাত হওয়ার আগেই এখান থেকে বেরিয়ে যান, না হলে এখানকার আদিবাসী বুনোদের তো আপনি দেখেই নিয়েছেন, তারা আপনাকে ছিঁড়ে চিবিয়ে খাবে। রাজকুমার কিছু ভেবে পাতার ওপর রাখা মাংসের টুকরো উঠালো এবং ভাবতে ভাবতে তার একটি অংশ দাঁত দিয়ে কেটে খেল। এটা তো শাহী প্রাসাদের শাহী খাবারের চেয়ে অনেক বেশি সুস্বাদু খাবার ছিল। সে এমন মাংস নিজের জিন্দেগিতে খায়নি। মেয়েটি তাকে এভাবেই খেটে দেখছিল। সে ক্ষুধার্ত মানুষের মতো ওই মাংসের টুকরো খাচ্ছিল। নিজের পেট পুজো করতে গিয়ে সে ঘোড়ার কথা ভুলে যায়নি, তাই সে কিছু গাছ থেকে টাটকা পাতা ছিঁড়ে তার সামনে ফেলে দিয়েছিল, যা ঘোড়াটি খেতে শুরু করেছিল। অনেকক্ষণ পর যখন সে মাংসের টুকরো খেয়ে তৃপ্ত হল তখন সে কৃতজ্ঞতা ভরা নজরে সামনে বসা মেয়েটির দিকে তাকালো, যে মন দিয়ে তাকেই দেখছিল। এখন দুজনেই এটা তো বুঝে গিয়েছিল যে তারা দুজনেই লুটেরা নয়, কিন্তু তবুও তারা দুজনে একে অপরের সম্পর্কে জানতে চাইত, কারণ জঙ্গলে থাকা লুটেরা, আদিবাসী বুনো আর ধোকা দিয়ে খেয়ে ফেলা পেতনিদের সম্পর্কে তারা দুজনেই শুনে রেখেছিল। এখন তাদের দুজনেরই আশঙ্কা হতে লাগল যে পাছে তাদের দুজনের মধ্যে কেউ একজন কোনো জিন ভূত না হয়। অনেক ধন্যবাদ মহোদয়া, আমি সত্যিই ক্ষুধার্ত ছিলাম, আমার কাছে খাবার বানি ছিল না।
পানি তো আমি পান করেছি, কিন্তু খাবার জন্য আমি কিছু ফল পেড়েছিলাম। এর জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি। নিশ্চিতভাবে আপনি এখানে থাকেন, তো এখানকার ফলগুলোরও আপনি মালিকানি হবেন। তাই আমি কোনো জিনিস অনুমতি ছাড়া নিই না। এখন যদি আমি নিয়েছি তবে ক্ষমা চাইছি। রাজকুমার নিজের হৃদয়ে হাত রেখে বলেছিল, সে খোলা মনে তার প্রতি কৃতজ্ঞ ছিল। সে কঠিন সময়ে তাকে খাবার খাইয়েছিল। না, এমন কোনো কথা নেই মহোদয়। আমি এখানকার বাসিন্দা অবশ্যই, কিন্তু ওই গাছগুলোর ওপর আর ফলগুলোর ওপর আমার কোনো অধিকার নেই। এটা ঈশ্বরের মাটিতে আছে, আর এগুলোর ওপর ঈশ্বরের সব সৃষ্টির অধিকার আছে। তাই আপনি খেতে পারেন। আমার অনেক দেরি হয়ে গিয়েছে, সন্ধ্যা হতে চলল, রাতও হয়ে যাবে। আপনার জন্য ভালো হবে যে আপনি দ্রুত নিজের গন্তব্যের দিকে এগিয়ে যান, যাতে আপনাকে রাতের বেলা এখানে জঙ্গলে না থাকতে হয়, না হলে আপনার জন্য মুশকিল তৈরি হতে পারে। আমার বাবা আমার অপেক্ষা করছেন, আমি চলি। এই বলতে বলতে সে তার থলি উঠালো আর সেখান থেকে চম্পট দিল। মনেই হচ্ছিল না যে সে কোনো সাধারণ মেয়ে। সে গাছের ডালপালা ধরেই কোনো বানরের মতো লাফাতে লাফাতে তার নজরের আড়ালে চলে গিয়েছিল। এই ধরনের মেয়ে সে প্রথমবার দেখেছিল। তার যাওয়ার পর সে শুকরিয়া জানালো যে সে কোনো ধরনের লুটেরা ছিল না, না সে কোনো পেতনি ছিল, আর না কোনো আদিবাসী বুনো যে তার ক্ষতি করে দেবে। মেয়েটির কথা শুনে সেও এখন যাওয়ার জেদ করল। ঘোড়াটিও পাতা খেয়ে পুরোপুরি তৃপ্ত হয়ে গিয়েছিল। আরও একবার সে ঘোড়াকে পানি পান করালো, নিজের বোতলে পানি ভরল, আর নিজের ঘোড়াকে সাথে নিয়ে সে ঘোড়ার পিঠে বসে আরও একবার সোজা চলতে লাগল। ঘোড়া তৃপ্ত হওয়ার কারণে খুব দ্রুত দৌড়াচ্ছিল। আসর আর মাগরিবের মাঝখানের সময় সে অনেকখানি দূরত্ব পার করে নিয়েছিল, কিন্তু জঙ্গল যেন শেষ হতে আসছিল না। এখন সে পেছনের দিকে তাকিয়েছিল। তার এমন মনে হচ্ছিল যেন সে অর্ধেক জঙ্গল পার করে নিয়েছে, তাই তার হিম্মত জবাব দিচ্ছিল না। অন্যদিকে তার বারবার বাদশাহ সালামতের চেহারা মনে পড়ছিল। বাদশাহ সালামত বলেছিলেন যে ওনার হাড়ের শক্তির জন্য তারা ধৈর্য পর্বতের পাদদেশে অবস্থিত ধৈর্যের জড়িবুটি নিয়ে আসুক, আর ওনার হাঁটু সে দেখেছিল। সে চাইত যে সে দ্রুত বাদশাহ সালামতের কাছে ওই বুটি নিয়ে পৌঁছে যাক, কিন্তু এখনও পর্যন্ত সব কিছু নিরর্থক হচ্ছিল। এখন সে মুহূর্তের জন্য থামল। অন্ধকার এখন পুরোপুরি ওই জঙ্গলে ছেয়ে গিয়েছিল। এই জঙ্গল এতটা গভীর ছিল যে দিনের বেলাতেও সন্ধ্যার দৃশ্য মনে হতো, আর এখন সন্ধ্যার সময় এটা এতটা অন্ধকার হয়ে গিয়েছিল যে হাতে হাতও দেখা যাচ্ছিল না। ঘোড়ার চলাও মুশকিল হচ্ছিল। আমার প্রিয় বন্ধু, আমার বিচারে আমাদের এখানে রাত কাটিয়ে নেওয়া উচিত, অথবা কোনো নিরাপদ জায়গা খোঁজা উচিত। আর ওই নিরাপদ জায়গা আমরা অবশ্যই কোথাও কাছেই পেয়ে যাব। তুমি শান্ত থাকো, আমি তোমার থেকে নিচে নামছি, তোমাকে নিয়ে সামনে এগোবো। এই বলতে বলতে সে দ্রুত নিচে নামল, আর তারপর ধীরে ধীরে নিজের ঘোড়ার সাথে কথা বলতে বলতে সামনে বাড়তে লাগল, যে তখনই হাওয়া থেকে কোনো কিছু উড়তে উড়তে তার সামনে দিয়ে চলে গেল। 1 ইঞ্চি দূরত্বে তার চোখের সামনে দিয়ে ওই জিনিসটি যেতে সে দেখতে পেয়েছিল। তার মনে হলো যে হয়তো কোনো তীর তার দিকে চালানো হয়েছে। এই বিপদ ঘোড়াটিও অনুভব করে ফেলেছিল। ঘোড়াটিও নিজের 2 পা ওপরে তুলে একটি জোরদার চিৎকার করল। তাদের দুজনের ওপর কোনো বিপদ আসতে চলেছিল। সে দ্রুত ঘোড়াকে নিয়ে এক পাশে হল। একটি গাছের আড়ালে সে নিজের ঘোড়াকে দাঁড় করিয়ে দিল, আর তারপর দ্রুত নিজের তীর বের করে নিল। তার কাছে কোনো মশাল ছিল না, আর না অন্য কোনো জিনিস যা দিয়ে সে রাস্তা দেখতে পারত অথবা নিজের ওপর হওয়া হামলাকে চিনতে পারত যে তা কোন কোন দিক থেকে হচ্ছে। সে দ্রুত তীর সামলাল আর ওদিকে দৌড়াতে বেরোল, যে হঠাৎ করে একটি তীর এসে তার বগলে লাগল। একটি জোরদার চিৎকার তার মুখ দিয়ে বেরোল। কেউ আছো? কে তুমি? কে আমার উপর হামলা করছে? এই বলতে বলতে সে হিম্মত করে নিজের অন্য হাত ওই বগলের উপর রাখল, আর জোরে ওই তীর নিজের বগল থেকে টেনে বের করল। রক্তের একটি ফিনকি তার বগল থেকে বেরিয়ে এলো। সে দ্রুত নিজের হাত নাড়াতে নাড়াতে তীর ওই দিকেই চালানো শুরু করে দিল, যেই দিক থেকে তার গায়ে তীর এসে লেগেছিল। আর তারপর কিছুক্ষণেই এখানে যেন যুদ্ধ লেগে গেল। মনে হচ্ছিল যেন 2 সৈনিক সামনাসামনি আছে। তার বগলে খুব ব্যথা ছিল, এই কারণে সে কিছু করতে পারছিল না। 1, 2, 3টে তীর আর চালানোর পর তার হিম্মত শেষ হয়ে গিয়েছিল। সে মাটিতে লুটিয়ে পড়ল। ঘোড়া তার এই অবস্থা দেখে বিপদ বুঝে গিয়েছিল, আর সেও চিৎকার করছিল। ধীরে ধীরে এই শোরগোল শেষ হয়ে গেল, আর সে দূর থেকে কোনো আলো দেখতে পেল। সে সেখানেই মাটিতে পড়ে কাতরাচ্ছিল। সে ওঠার চেষ্টা করল, কিন্তু পড়ে গেল। 2-3 বার এমন হলো, আর তারপর সে ওঠা ছেড়ে দিল। ধীরে ধীরে ওই জ্বলন্ত জিনিস তার দিকে আসতে লাগল। আর যখন সবকিছু পরিষ্কার হয়ে গেল, তখন রাজকুমার আরিয়ান চোখ খুলে নিজের সামনে দাঁড়িয়ে থাকা ওই ব্যক্তিকে দেখল। যে মশাল অন্যদিকে ঘোরালো, তো সেখানে একজন আদিবাসী বুনো মরে পড়েছিল, অথবা হয়তো অজ্ঞান ছিল। শোনো ছেলে, আমি তোমাকে বলেছিলাম না যে রাত হওয়ার আগেই এই জঙ্গল থেকে বেরিয়ে যেও, না হলে তোমার জন্য মুশকিল হবে। যদি এই সময় আমার বাবা আর আমি না থাকতাম, তবে হয়তো এই আদিবাসী বুনোরা তোমাকে মেরে ঝুলসে খাচ্ছিল। সে একটি গাছের কাণ্ডের ওপর হেলান দিয়ে তাদের দুজনের দিকে তাকিয়ে একটি কোমল হাসি তাদের দিকে দিল।
আমি আরও একবার মন থেকে আপনাদের কাছে কৃতজ্ঞ। আমার বিশ্বাস ছিল না যে কেউ এখানে আমার প্রাণ বাঁচানোর জন্য হবে, না হলে এই অন্ধকারে আপনি ঠিকই বলছেন কোনো আদিবাসী আমাকে খাচ্ছিল। আপনাদের অনেক ধন্যবাদ। শুধু আমাকে এক রাত থাকার জন্য ঘরে আশ্রয় দিন। আমি কোনো অনেক বড় উদ্দেশ্যে এখানে এসেছি, কিন্তু নিজের এই উদ্দেশ্য পাওয়ার জন্য আমার জীবিত থাকা জরুরি হবে। শুধু এক রাত কাটানোর অনুমতি দিন, তারপর আমি নিজের গন্তব্যের দিকে চলে যাব। ব্যথায় কাতরাতে কাতরাতে সে নিজের হাত সামলাল। মেহেরুমা, আমার বিচারে এই যাত্রী ঠিকই বলছেন। আমাদের এতটা মেহমান নেওয়াজ তো হওয়া উচিত যে কেউ যদি আমাদের কাছে আসে তবে আমাদের তাকে মেহমানদারির খাতিরে নিজের ঘরে আনা উচিত, তার সেবা করা উচিত। আর এই যাত্রীর অবস্থা এমনিতেই খুব খারাপ। চলো একে ঘরে নিয়ে যাই। এই বলতে বলতে সেই কাঠুরে আর ওই মেয়েটি তাকে সাহায্য করল, আর তারপর তার ঘোড়াকে নিয়ে তারা নিজেদের ঘরের দিকে এলো। ঘরে পৌঁছাতে পৌঁছাতে রাজকুমার আরিয়ান অজ্ঞান হয়ে গিয়েছিলেন। ওনার কোনো প্রকার হুঁশ ছিল না যে তারা কোন জায়গায় এসেছে, ওনার সাথে কি হয়েছে আর কি না। ওনার এই অবস্থায় ঘোড়াও অস্থির ছিল, আর বারবার নিজের মালিকের দিকে তাকিয়ে অদ্ভুত আওয়াজ বের করছিল, যেমন সে তাকে বলছিল যে মালিক উঠে পড়ুন। কাঠুরে দ্রুপ রাজকুমার আরিয়ানকে নিয়ে নিজের ঝুঁপড়ির দিকে চলল, যেখানে অস্থির হওয়া ঘোড়াকে মেহেরু তার পিঠে হাত বোলাতে বোলাতে শান্ত করছিল। দেখো ভালো ঘোড়া, আমি জানি তুমি খুব ভালো, তুমি কথা বোঝো। তোমার মালিকের শরীর খারাপ আর উনি আহত আছেন। আমরা ওনার চিকিৎসা করব। ততক্ষণ তুমি আরামে এখানে আমার ঘোড়ার সাথে থাকো, ওর সাথে কথা বলো। তুমি নিশ্চিন্ত থাকো, তোমার মালিক একেবারে ঠিক হয়ে যাবেন। এই বলতে বলতে সেই ঘোড়ার পিঠে আরও একবার হাত বোলালো আর তাকে নিজের ঘোড়ার সাথে বেঁধে আস্তাবল থেকে বাইরে বেরিয়ে এলো। এটি ছোট একটি আস্তাবল ছিল, যা তার ঘোড়ার জন্য বানানো হয়েছিল। বাম দিকে একটি ঝুপড়ি ছিল, আর এই ঝুপড়িই তাদের বাবা মেয়ের বসবাসের জায়গা ছিল। ঘোড়া অসুস্থ হয়ে গিয়েছিল, আর এখন এখানে আরামে বাঁধা থাকল। সে ভেতরে প্রবেশ করল, তো রাজকুমার তখনও পর্যন্ত অজ্ঞান ছিল। কাঠুরে তার ক্ষত পরিষ্কার করে তার উপর পট্টি লাগাচ্ছিল। বড়ই সাহসী বালক। তীর অনেক গভীর পর্যন্ত ঢুকে গিয়েছিল, কিন্তু ও তাড়াতাড়ি ওটা টেনে বের করে দিয়েছে। এই কারণে ক্ষত বেশি গভীর হয়নি, আর আমরাও সময়ে পৌঁছে গিয়েছি। নিশ্চিতভাবে একে কোনো প্রকার কোনো লুটেরা আর ডাকাত মনে হচ্ছে না। তোমাকে নিজের ভ্রম এখন শেষ করে নেওয়া উচিত, আমার মা। এই বলতে বলতে সে তার পট্টি শেষ করল, আর তার মালপত্র তার মাথার কাছে রেখে দিল। কিন্তু বাবা, আমি এটা ভাবছি যে যদি এ যাত্রী হয় তবে এই জঙ্গল পার কেন করতে পারল না? সাধারণভাবে তো সব যাত্রী এত দ্রুত এই জঙ্গল পার করে নেয় যে রাত হবার উপক্রমই হয় না। তো এই যাত্রী এখনও পর্যন্ত এখানে কেন আছে? মেহেরুর এই কথা শুনে কাঠুরে তার দিকে ধ্যান দিল। মা, আমার মতে এই জঙ্গল এত ছোট নয় যে একদিনে পার করে নেওয়া যাবে। সম্ভব যে যদি কেউ এই জায়গা থেকে যায় তবে সে জঙ্গলেই থাকে, কিন্তু জঙ্গল থেকে বাইরে যায় না হবে। এই জঙ্গল অনেক বিশাল। আমরা জঙ্গলের একেবারে মাঝখানে উপস্থিত নই, বরং জঙ্গলের এক পাশে আছি। আমরা এই দিকে আছি যেখানে জঙ্গল এখনও শুরুই হয়েছে, আর এই যাত্রী হয়তো অনেক দিন ধরে চলছে, তাই ক্লান্ত হয়ে গিয়েছে। এর দুর্বলতা বলে দিচ্ছে যে ক্ষুধার্থ তৃষ্ণার্থও ছিল। আমাদের কারো সম্পর্কে এত দ্রুত মতামত দেওয়া উচিত নয়। আর আমি এর সামান ইত্যাদি দেখে নিয়েছি। এ কোনো লুটেরা চোর ডাকাত নয় যে আমাদের এর থেকে কোনো প্রকার বিপদ হবে। তাই যতক্ষণে সুস্থ না হয়ে যায় ততক্ষণ আমরা একে এখান থেকে যেতে দেব না, কারণ এর অনেক রক্ত বয়ে গিয়েছে, আর অজ্ঞানতাও খুব গভীর। হুঁশ ফিরতেও সময় লাগবে, আর সামান্য শক্তি ফিরতেও। আমার মা, আমি জানি যে তুমি খুব মেহমান নওয়াজ, তাই তোমাকে এই বিষয়ে স্পষ্ট করছি, বরং জোর দিচ্ছি যে তুমি এর খেয়াল রাখো। এই ব্যক্তির খেয়াল রাখা আমাদের দায়িত্ব, কারণ এ আমাদের মেহমান, আর এ নিজে বলেছে যে এ আমাদের কাছে থাকতে চায়। আর আমি চাই না যে এ 3 দিনের আগে এখান থেকে যাক। মেহমানদারির আসল নিয়মই এটাই যে মেহমানকে 3 দিন নিজের ঘরে রাখা উচিত। আর এই মেহমান তো খুব আহতও আছে। আমাদের আর কিছু না হোক, মানবতার খাতিরেই এর সেবা করে নেওয়া উচিত। সব সময়কার মতো কাঠুরে তার মেয়েকে ভালো কাজই শিখিয়েছিল, এই কারণে সে হাসি মুখে মাথা নাড়াল। আচ্ছা, এখন তুমি এখানেই থাকো, এর কাছে। আমি কিছুক্ষণ আরাম করে নিই, তারপর তুমি কিছুক্ষণ আরাম করে নিও, আর আমি এর কাছে থাকব। পাছে এমন না হয় যে এর কোনো জিনিসের প্রয়োজন হয়, এর হুঁশ ফিরে আসে, আর আমরা দুজনেই নাক ডেকে ঘুমাচ্ছি। আমাদের এর খেয়াল রাখতে হবে। এই বলতে বলতে ক্লান্ত শ্রান্ত কাঠুরে শুয়ে পড়ল, কারণ সে দিনেই অনেক বেশি কাজ করেছিল। ক্লান্তির কারণে ঘুম তার ওপর জেকে বসছিল। রাতের খাবার এমনিতেও বাবা মেয়ে দুজনেই খেয়ে নিয়েছিল, এই কারণে তাদের দুজনের জন্য কোনো কঠিন কাজ ছিল না। মেয়েটি ধীরে ধীরে রাজকুমারের চেহারা দেখতে লাগল। ঘুমানোর সময় তাকে এতটা মাসুম লাগছিল যে মেহেরুর মনে হল যেন তার হৃদস্পন্দন সেখানেই থমকে গিয়েছে। এতটা সৌন্দর্য সে আজকের আগে কোথাও দেখেনি। হ্যাঁ, সে শহরে গিয়ে অনেক ছেলে দেখেছে, কিন্তু এই প্রকারের সুন্দর যুবক তার চোখের সামনে দিয়ে প্রথমবার গেল।
রাজকুমার সারা রাত জ্বরে পুড়ছিল, কারণ ক্ষত এতটা গভীর ছিল আর তাতে ব্যথাও এতটা ছিল যে রাজকুমারের জ্বর এসে গিয়েছিল। ওই বাবা মেয়ে জানত না যে তাদের কাছে থাকা লোকটি কোনো রাজকুমার নাকি সাধারণ মানুষ। আপাতত সে একজন সাধারণ মানুষই ছিল। মাঝরাতের সময় বুড়ো কাঠুরে ঘুম থেকে জাগল তো এখনও পর্যন্ত মেহেরু ওই ছেলেটির ওপর নজর জমিয়ে বসেছিল। কি হয়েছে মা, এখনও এর হুঁশ আসেনি? চলো, তুমি এমন করো যে এখন তুমি শুয়ে পড়ো, আমার ঘুম এমনিতেও পুরো হয়ে গিয়েছে, আর এখন আমি এর খেয়াল রাখার জন্য উপস্থিত আছি। এই বলতে বলতে ক্লান্তশ্রান্ত কাঠুরে শুয়ে পড়ল, কারণ সে দিনেই অনেক বেশি কাজ করেছিল। ক্লান্তির কারণে ঘুম তার উপর জেকে বসছিল। রাতের খাবার এমনিতেও বাবা মেয়ে দুজনেই খেয়ে নিয়েছিল, এই কারণে তাদের দুজনের জন্য কোনো কঠিন কাজ ছিল না। মেয়েটি ধীরে ধীরে রাজকুমারের চেহারা দেখতে লাগল। সকালের সময়ে যখন রাজকুমার জাগল, তখন সে সবার আগে যে নামটি নিল তা হল, বাবা, আমি দ্রুত ফিরে আসব। বাবা, আপনি চিন্তা করবেন না, আমি আপনার জন্য ওই জিনিস অবশ্যই আনব, আপনি ঠিক হয়ে যাবেন। সে বিড়বিড় করছিল। মেহেরও উঠে গিয়েছিল। ওই বাবা মেয়ে তার কাছে দাঁড়িয়েছিল, আর তার পরের মুহূর্তেই সে ঘাবড়ে গিয়ে উঠে বসল, আর তারা দুজনে চুপ হয়ে তাকে দেখতে লাগল। কিছুক্ষণ সময় লেগেছিল তার আরও একবার নিজের আসল জীবনে আসতে। হয়তো সে স্বপ্নে নিজেকে নিজের বাবার কাছে দেখছিল। ক্ষমা করবেন, আমার মনে হলো আমি আমার বাবার কাছে আছি। আর তার পরের মুহূর্তেই তার ধ্যান নিজের বগলে লাগা চোটের ওপর গেল, যা ব্যথা করছিল। এখন শরীর কেমন মা? আমি বুঝতে পারছি, এমন অবস্থায় মানুষের নিজের বাবা মাকে মনে পড়েই যায়। কিন্তু মা, হিম্মত রাখো, সব ভালো হবে। এখন এটা বলো যে কেমন অনুভব করছো? কাঠুরের কথা শুনে সে হ্যাঁ বলে মাথা নাড়াল, যেখানে মেহেরু বাইরে বেরিয়ে গিয়েছিল। কিছুক্ষণ পর সে ফিরে এলো তো তার কাছে গরম কিছু ছিল, যা বাটিতে ছিল। এই নাও মা, তাড়াতাড়ি এটা খেয়ে নাও, এটা আদা দেওয়া চা, তোমাকে কাজ দেবে। এই বলতে বলতে সে ওই বাটি রাজকুমার আরিয়ানের হাতে ধরিয়ে দিল, যা সে আরামসে নিয়ে নিল আর খেতে লাগল। যখন সে সব চা শেষ করল, তখন কাঠুরে আরও একবার তার কাছে এসে বসল। এখন মা, আমাকে এটা বলো যে তোমাকে কোথায় যেতে হবে? কাঠুরের নজর তার উপর খুব গভীর মনে হচ্ছিল, আর কাঠুরের চোখে একটি চমক ছিল, যা দেখে রাজকুমার আরিয়ান অবাক হচ্ছিল। আমাকে শুধু এখন বেরোতে হবে, আমি দ্রুত থেকে দ্রুত উত্তরের দিকে যেতে চাই, যাতে আমি দ্রুত থেকে দ্রুত নিজের গন্তব্য পেতে পারি। এই বলতে বলতে সে উঠতে লাগল যে আরও একবার কাঠুরে তার হাত ধরে তাকে বসিয়ে দিল। দেখো মা, তাড়াহুড়ো ভালো হয় না, আর তোমার শরীর এমনিতেও এই জিনিসের অনুমতি দেয় না যে তুমি এখান থেকে বেরো আর কাজ করো। এখন তোমার আরামের প্রয়োজন। যতক্ষণ তোমার হাত ঠিক না হয়ে যাচ্ছে, ততক্ষণ তুমি ঘোড়ায় সাওয়ারিও করতে পারো না। আর আমি একজন ভালো মেহমান নেওয়াজ হওয়ার খাতিরে তোমাকে এখান থেকে যেতে দিতে পারি না। এটা ভুলো না যে আমি কেবল মেহমান নেওয়াজই নই, একজন চিকিৎসকও, যে তোমার পট্টি করেছে আর তোমার চিকিৎসার জন্য এটা ভালো মনে করে যে তোমাকে 3 দিন আরাম করতে হবে। এখন যদি তুমি আমাকে নিজের গন্তব্য সম্পর্কে বলতে না চাও তো কোনো কথা নেই, আমরা পরে কথা বলে নেব। আমাকে কাঠ কাটতে যেতে হবে, তুমি আরামে এখানে থাকো, মেহেরু তোমার খেয়াল রাখবে। এই বলতে বলতে কাঠুরে নিজের কুড়াল উঠিয়ে সেখান থেকে বাইরে বেরিয়ে গেল। রাজকুমারের তাড়া ছিল যে সে এখান থেকে বেরিয়ে যাক, কিন্তু বাস্তবে তার বাম হাত তার সাথ দিচ্ছিল না। সে কোনো প্রকারে ঘোড়সওয়ারি করতে পারত না। ধীরে ধীরে উঠল আর নিজের বিছানা থেকে বাইরে বেরোতে বেরোতে ওই ঝুপড়ি থেকে বাইরে এলো। সকাল হয়ে গিয়েছিল, আর এখন আরও একবার ওই জঙ্গলে আলো ছড়িয়ে গিয়েছিল। সে নিজের ঘোড়াকে খুঁজছিল, কিন্তু ঝুপড়ির বাইরে কোনো ঘোড়া দাঁড়িয়েছিল না। সে আশ্চর্য হয়ে এদিক ওদিক দেখতে লাগল। হঠাৎই তার কানে কোনো আওয়াজ পড়ল, কেউ খুব মধুর গাইছে। সে এই আওয়াজের দিকে কদম বাড়াতে লাগল। ঝুপড়ির অন্যদিকে আরেকটি ঝুপড়ির মতো জিনিস ছিল, তার দরজাও খোলা ছিল। ওটা আস্তাবল ছিল। এই আস্তাবল থেকেই গানের আওয়াজ আসছিল, যেমন কেউ হালকা হালকা গুনগুন করছে। সে ওই দরজা পর্যন্ত পৌঁছালো তো তার সামনে মেহেরুকে দেখতে পেল, যে ঘোড়াগুলোর মাঝখানে দাঁড়িয়ে তাদের দুজনের পিঠে হাত বোলাতে বোলাতে গুনগুন করে তাদের দুজনকে আদল করছিল। দুটো ঘোড়াই তার পাশে মাথা দিয়ে চুপ হয়ে তার গুনগুনানি শুনছিল। মনে হচ্ছিল যেন এই আওয়াজ এই পৃথিবীর সবচেয়ে সুন্দর আওয়াজ। এক পলকে রাজকুমার আরিয়ানকে সবকিছু ধোঁয়াশা মনে হতে লাগল। তার হৃদয়ে এই আওয়াজে শান্তি পৌঁছানো শুরু হয়ে গেল, আর সে চোখ বন্ধ করে নিজের মাথা ওই দরজায় ঠেকিয়ে দিল। কিছুক্ষণ পর আওয়াজ আসা বন্ধ হয়ে গেল, আর আস্তাবল থেকে তার ঘোড়ার আওয়াজ আসা শুরু হয়ে গেল। সে চমকে তাকাল। ঘোড়াটি তার দিকে মুখ করে আওয়াজ করছিল, যেন সে তার আগমন অনুভব করে ফেলেছে। মেহেরুও চুপচাপ তাকে দেখছিল। আরে ভাই, আপনার শরীর এখন কেমন? বাবা বলেছেন আমি যেন এখানে থেকে আপনার দেখাশোনা করি। আপনি এখানে কেন চলে এসেছেন? চলে আসুন, আমি আপনাকে কিছু খাওয়ার জন্য দিয়ে দিচ্ছি। মেহেরু 2 ঘোড়ার পিঠে হাত বোলাতে বোলাতে বাইরের দিকে বেরোল। না, আমি কিছু খাবো না, শুধু আমার ঘোড়ার সাথে কিছু কথা বলতে হবে।
আপনি একে খুলে দিন, আমি একে বাইরে নিয়ে আসি, ওর সাথে কিছু কথা বলতে হবে। তাদের দুজনের মধ্যে শুধু এইটুকুই কথা হচ্ছিল, কিন্তু তারা দুজনে একে অপরকে গভীর নজরে দেখছিল। মেহেরু তার সৌন্দর্যে মুগ্ধ হচ্ছিল, আর আরিয়ান মুগ্ধ হচ্ছিল তার সুন্দর কণ্ঠে। দুজনের হৃদয় একই ছন্দে স্পন্দিত হচ্ছিল। দেখতে দেখতে 3 দিন পার হয়ে গেল। এখন রাজকুমার আরিয়ানের হাত আগের চেয়ে ভালো হয়ে গিয়েছিল। তার পট্টিও খুলে দেওয়া হয়েছিল, সামান্য একটু ক্ষত ছিল। 3 দিনে সে ওই কাঠুরের খুব কাছের মানুষ হয়ে গিয়েছিল। কাঠুরে এবং তার মেয়ে মেহেরু এখন এটা জেনে গিয়েছিল যে আরিয়ান একজন সৎ মানুষ, যার হৃদয় খুব কোমল, এবং সে সাহস এবং ধৈর্যের সাথে কাজ করে, বড়দের কথা মানে এবং সম্মানও করে। আজ সে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় বুড়ো কাঠুরে তার কাছে এলো। দেখো মা, আমি জানি না তুমি কে, কোথা থেকে এসেছ, আর তোমাকে কোন দিকে যেতে হবে, কিন্তু যদি তুমি আমাকে বলে দাও তবে হতে পারে আমি তোমাকে কিছু সাহায্য করতে পারি। এমনিতে এখান দিয়ে খুব কম যাত্রীই যায়, আর যদি কেউ যায় তবে আমার এটা নিশ্চিত মনে হয় যে সে কোনো না কোনো বড় উদ্দেশ্য নিয়েই যাচ্ছে। এখন আমার মনে হচ্ছে তুমিও কোনো বড় লক্ষ্য নিয়ে যাচ্ছ। আমি তোমাকে জোর করছি না, কিন্তু তবুও যদি তোমার আমার উপর বিশ্বাস থাকে তবে আমাকে বলতে পারো। হতে পারে এই বুড়ো মানুষটি তোমার কাজে আসতে পারে। তারা 3 জন তখন ঝুপড়ির ভেতরে একসাথে বসেছিল। আরিয়ান তার ব্যাগ বন্ধ করে কাঁধে ঝুলিয়ে নিয়েছিল। সে কিছুক্ষণ তাদের দুজনকে দেখল। এরা দুজন তার খুব ভালো সাথী ছিল। সে মনে মনে সংকল্প করল যে কোনো একদিন সে তাদের সাহায্য অবশ্যই করবে। কিছুক্ষণ তাদের মুখের দিকে তাকিয়ে সে বলতে শুরু করল। আসলে আমার বাবার হাঁটুর ব্যথার অসুখ আছে। হাঁটুর সাথে সাথে ওনার প্রতিটা গিঁটে ব্যথা থাকে। উনি উঠতে বসতে পারেন না। ওনার জন্য কেউ আমাকে বলেছে যে কোহেসাবার জড়িবুটি জন্মায়, যা কোহেসাবারের বুটি নামে পরিচিত। বাবা বলেছিলেন উত্তর দিকে সোজা গেলে কোহেসাবারের পাদদেশ পাওয়া যাবে। এটার রং সবুজ ও নীলের মাঝামাঝি। এটার পাতাগুলো কোণ থেকে মোড়ানো। রাতের বেলা এটা রূপোর মতো চকচক করে। এর রং এমন যেন বৃষ্টির পর পাহাড়ের পাথরে শ্যাওলা জমে যায়। বলা হয় এটি একটি জাদুকরি বুটি, যার ফলে ওনার অসুখ সেরে যেতে পারে। আমি কতদিন ধরে শুধু এটিই খোঁজার জন্য বেরিয়েছি, যাতে আমার বাবা আগের মতো শক্তিশালী হয়ে নিজের কাজে ফিরতে পারেন। তার এই কথা শুনে কাঠুরে কিছুক্ষণ চুপচাপ রাজকুমারের মুখের দিকে তাকিয়ে থাকল। রাজকুমারের মনে হলো যেন কাঠুরে তাকে আগে থেকেই চেনে। না জানি কেন রাজকুমার যখন থেকে এখানে এসেছে, কাঠুরের চোখ দেখে তার হৃদয় স্পন্দিত হতো। তার মনে হতো যেন এই কাঠুরের সাথে সে আগে অনেকবার দেখা করেছে। কিন্তু কোথায়, কিভাবে? সে তো সবসময় প্রাসাদেই থাকত। কিন্তু সে চুপ থাকল, কাঠুরেকে কিছু জিজ্ঞেস করল না। কাঠুরে কিছুক্ষণ চুপ থেকে বলল, মা, আমি বুঝতে পারছি তুমি কোন উদ্দেশ্যে যাচ্ছ। আমি খুব খুশি হলাম। তোমার বাবার প্রতি তোমার অনেক চিন্তা আছে, আর তুমি নিশ্চয়ই সফল হবে। আমি তোমাকে সেখানে যাওয়ার পথ বলে দিতে পারি। আমি বলেছিলাম না যে আমি তোমাকে সাহায্য করতে পারি? তো মা, আমি তোমাকে সেখানে যাওয়ার আর বাঁচার কোনো উপায় বলছি না, শুধু সেই পথটা বলছি যা ধৈর্যশীলরা খুঁজে পায়। তো এই বুটি পাওয়ার জন্য উত্তর দিকে চলতে থাকো। ওটা যতটা সোজা পথ মনে হয়, আসলে ততটা সোজা নয়, আর সেখানে যাওয়া সহজ নয়। তুমি যখন সোজা উত্তরের দিকে যাবে, তখন 3 দিনের সফর শেষে তুমি এমন এক জায়গায় পৌঁছবে যেখানে একটি 2 শাখাওয়ালা গাছ থাকবে। তার 2 শাখায় উত্তরের দিকে থাকবে, কিন্তু 2টি ভিন্ন দিকে সংকেত দেবে। যে শাখায় শ্যাওলা উত্তরের দিকে জমে থাকবে, বুঝে নেবে ওটাই সোজা পথ। এরপর তুমি বৃত্তের মতো পড়ে থাকা পাথর দেখতে পাবে। এই জায়গাটি তোমাকে পথ ভোলানোর জন্য থাকবে। মনে রেখো, প্রতিটা পদে বিপদ ফনা তুলে বসে আছে, কিন্তু তোমাকে ধৈর্যের সাথে গন্তব্যে পৌঁছতে হবে। ওই বৃত্তাকার পাথরগুলো তোমাকে বিভ্রান্ত করবে, সেখানে থামবে না, শুধু নজর এড়িয়ে সোজা পথে চলতে থাকবে। যদি সেখানে থেমে যাও তবে পথ হারিয়ে ফেলবে। আর মা, কোহেসাবেরের বুটি কোনো সাধারণ বুটি নয়। ওটা সবাইকে দেখা দেয় না, আর সবসময়ও দেখা যায় না। ওটা সাধারণত ভোরে অথবা জ্যোৎস্না রাতে উজ্জ্বল হয়ে ধরা দেয়। আর সেই মানুষকে তো একেবারেই দেখা দেয় না যে রাগী, দ্রুত হাঁটে এবং যার উপর ক্রোধ ভর করে থাকে। এটা কেবল সত্যবাদী, সৎ এবং দয়ালু মানুষকে দেখা দেয়। আমার আশা তুমি সব পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এই বুটি পর্যন্ত অবশ্যই পৌঁছবে। আর মনে রেখো, যদি তুমি এটি ভুল নিয়তে বা তাড়াহুড়ো করে ছেড়ো, তবে এর প্রভাব শেষ হয়ে যাবে। এই বলে কাঠুরে তার চামড়ার কোটের পকেট থেকে গাছের ছাল দিয়ে তৈরি একটি সুতো বের করল। সে আরিয়ানের হাতে দিয়ে বলল, এই নাও, এটি তোমার সুরক্ষার জন্য। যখন তোমার মন ঘাবড়াবে আর মনে হবে তুমি পথ হারাচ্ছ, তখন এটি হাতের তালুতে চেপে ধরবে। তোমার কদম নিজে থেকেই সোজা পথের দিকে যাবে।
হিম্মত হারাবে না আর ধৈর্যের সাথে কাজ করবে। আর হ্যাঁ মা, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, সেখানে মৌনতা হলো সবচেয়ে বড় সুরক্ষা। কোহেসাবারের যত কাছে যাবে ততই চুপ থাকবে। সেখানে প্রশ্ন করা, রেগে চলা বা কাউকে ডাকা মানুষ আর ফিরে আসে না। তোমাকে শুধু খেয়াল রাখতে হবে যে তোমাকে চুপ থাকতে হবে, চাই কেউ তোমাকে কথা বলতে যতই বাধ্য করুক। কাঠুরে রাজকুমারের কাঁধে হাত রেখে তাকে আদর করল। রাজকুমার দ্রুত ওই বুড়ো কাঠুরের হাত ধরে পরম শ্রদ্ধার সাথে কপালেও ঠোঁটে ঢেকাল। সেই সময় তার কাছে এই কাঠুরে কোনো মহান ব্যক্তির চেয়ে কম মনে হল না। সে তাকে বুনো আদিবাসীদের থেকে বাঁচিয়েছে, 3 দিন মেহমানদারি করেছে, আর আজ নিজের ছেলের মতো সাহায্য করছে। আপনজন ছাড়া এমনটা কেউ করতে পারে না। সে কাঠুরেকে বিদায় জানাল। কাঠুরে নিজের কাজে বেরিয়ে গেল। অন্যদিকে মেহেরু চুপচাপ তাকে দেখছিল। মেহেরু আরিয়ানের ঘোড়াকে অনেক সময় দিয়েছিল, তাই ঘোড়াটি এখন তার মালিকের মতো মেহেরুর কথা মানত। ঘোড়াটি ঘাড় ঘুরিয়ে মেহেরুকে দেখল, আর তার দেখা দেখি রাজকুমারও পেছন ফিরে তাকাল। সেই সময় রাজকুমারের মনে হলো যেন মেহেরু কাঁদছে, অথবা তার মুখে বিষণ্ণতা আছে। সে পেছনে ফিরে মেহেরুর কাছে এলো। এটাই ছিল তাদের দুজনের সামনাসামনি প্রথম কথা। কেমন আছো মেহেরু? আশা করি তুমি ভালো থাকবে। এটা সত্যি যে যখন আমাদের প্রথম দেখা হয়েছিল তখন তোমাকে আমার চোর লুটেরা মনে হয়েছিল, কিন্তু তুমি খুব ভালো মেয়ে। তোমার মতো মেয়ে আমি আজ পর্যন্ত দেখিনি। যেভাবে তুমি আমার খেয়াল রেখেছ তা আপনজনও রাখে না। আমি তোমাকে খুব মনে রাখব। মেহেরু রাজকুমারীর কথা শুনে চুপ ছিল, তার চোখে জল ছিল। রাজকুমার প্রথমবার তাকে কাঁদতে দেখল, আর মেয়েটিও নিজেকে প্রথমবার কাঁদতে অনুভব করল। আমি জানি যুবক, তুমি একজন যাত্রী ছিলে, আর তোমাকে চলে যেতে হতো, কিন্তু না জানি কেন তোমার সাথে এক বিচিত্র মায়া লেগে গিয়েছে। মন চাইছে না যে তুমি দূরে কোথাও যাও। তুমি কি আমার সাথে দেখা করতে ফিরে আসবে? সে রাজকুমারের হাত ধরে বলল, তো রাজকুমারের হৃদয়ও আবেগে ভরে গেল। রাজকুমারের চোখে জল এসে গেল। সে বিশ্বাস করতে পারছিল না যে মেয়েটিকে সে মনে মনে পছন্দ করে ফেলেছে, সেই মেয়েটিও তাকে ভালোবেসে ফেলেছে। কাউকে ভালোবাসতে তো এক পলকই যথেষ্ট, আর এখানে তো 3 দিন কেটে গিয়েছে। আমি অবশ্যই ফিরে আসব, আমার স্বপ্নের রানী। তুমি এই চিন্তা একদম করো না যে আমি তোমাকে ভুলে যাব। আমি সব সময় তোমাকে মনে রাখব। তুমি আমার এই চিহ্নটি নিজের কাছে রাখো। এটি একটি ফুল। যখন এটি শুকিয়ে যাবে তখন বুঝবে আমি এই পৃথিবীতে নেই, আর যখন এটি সীমার বাইরে ফুটে উঠবে তখন বুঝবে আমি তোমার কাছে ফিরে আসছি। নিজের খেয়াল রেখো। আমি তোমাকে এখান থেকে নিয়ে যাবই। যখন ফিরে আসব তখন তোমাকে বিয়ে করব। শুধু তুমি প্রার্থনা করো যেন আমার বাবার জন্য ওই জড়িবুটি পেয়ে যাই। তাদের দুজনের মধ্যে খুব সহজেই অঙ্গীকার আর প্রতিজ্ঞা হয়ে গেল। মেহেরু তাকে যেতে দেখে তার হাত ধরে আটকাতে চাইল। মহোদয় থামুন, এটি সুরক্ষার কবচ। এটি আপনি কখনো নিজের হাত থেকে খুলবেন না। এটি সব জায়গায় আপনার সুরক্ষা করবে আর সব সময় সঠিক পথে নিয়ে যাবে। যত কঠিন পরিস্থিতি আসুক এটি সব দূর করে দেবে। শুধু নিজের খেয়াল রাখবেন। মেহেরু এই বলে তাকে বিদায় দিয়ে সেখানেই দাঁড়িয়ে দূর পর্যন্ত তাকে দেখতে থাকল। কিন্তু তার মন এই ভেবে খুশি ছিল যে একদিন না একদিন সে অবশ্যই ফিরে আসবে। সেই ফুলটিকে ভেতরে নিয়ে একটি সুন্দর টবে লাগিয়ে দিল আর প্রতিদিন তার যত্ন করতে লাগল। রাজকুমার আরও একবার নিজের সফরে বেরিয়ে পড়ল। 3 দিন পর ঠিক কাঠুরে যেভাবে বলেছিল, তার গন্তব্যের সামনে একটি 2 শাখামালা গাছ ছিল। তার 2টি শাখাই শুকনো ছিল, কিন্তু 2টির মুখই ছিল উত্তর দিকে। যে শাখাটিতে সামান্য শ্যাওলা জমেছিল, রাজকুমার কাঠুরের কথা মনে করে সেই পথেই চলতে শুরু করল। আরও 2 দিনের দূরত্বে সে গোল বৃত্তাকার পাথরগুলো দেখতে পেল। ওগুলো এতটাই সুন্দর ছিল যে পাথরগুলোর দিকে তার কদম যেন নিজে থেকেই এগোচ্ছিল। কিন্তু সে পাথরের দিকে যেতে চাইল না। পাথরগুলো তাকে বিভ্রান্ত করার চেষ্টা করছিল। প্রতিটি পাথর অন্যদিকে সংকেত দিচ্ছিল। সে দ্রুত ওই সুতোটি হাতের তালুতে চেপে ধরল, আর হঠাৎ করেই সে অনুভব করল যে তাকে ডান দিকে যেতে হবে। অমনি তার কদম সেই দিকে চলতে লাগল। পথে আসা সব বাধা সময়ের আগেই শেষ হতে থাকল। কিছু কবচ আর সুতোর সাহায্যে এবং কিছু তার নিজের বুদ্ধিমত্তা ও যোগ্যতার কারণে সে প্রায় 1 সপ্তাহ পাহাড়ের দিকে পৌঁছে গেল। এখানে সব দিকে একই রকম পাহাড় ছিল। কোনো পাহাড়ের দিকে যাওয়ার সংকেত কাঠুরে বা বাদশাহ কেউ দেননি। রাজকুমার চুপচাপ এদিকে ওদিকে দেখছিল। এই মুহূর্তে তার কথা মনে পড়ল রাজকুমার খসরুর। রাজকুমার খসরু এখনও পর্যন্ত এই পথে তার সাথে মেলেনি। তার মনে হলো হয়তো খসরু আগেই বুটি নিয়ে বাদশার কাছে পৌঁছে গিয়েছে। আশা করি সে ভালো আছে। রাজকুমার নিজেকে সান্ত্বনা দিল। তারপর সে ওই 4টে একই রকম পাহাড়ের দিকে তাকালো। কোনটা বেছে নেবে সে বুঝতে পারছিল না। তখন সে আরও একবার সুতোটি হাতের তালুতে চেপে ধরল, আর হঠাৎ করেই সে অনুভব করল যে তাকে ডান দিকে যেতে হবে। অমনি তার কদম সেই দিকে চলতে লাগল। পথে আসা সব বাধা সময়ের আগেই শেষ হতে থাকল। কিছু কবচ আর সুতোর সাহায্যে এবং কিছু তার নিজের বুদ্ধিমত্তা ও যোগ্যতার কারণে সে প্রায় 1 সপ্তাহ পাহাড়ের দিকে পৌঁছে গেল। এখানে সব দিকে একই রকম পাহাড় ছিল। কোনো পাহাড়ের দিকে যাওয়ার সংকেত কাঠুরে বা বাদশাহ কেউ দেননি। রাজকুমার চুপচাপ এদিকে ওদিকে দেখছিল। এই মুহূর্তে তার কথা মনে পড়ল রাজকুমার খসরুর। রাজকুমার খসরু এখনও পর্যন্ত এই পথে তার সাথে মেলেনি। তার মনে হলো হয়তো খসরু আগেই বুটি নিয়ে বাদশার কাছে পৌঁছে গিয়েছে। আশা করি সে ভালো আছে। রাজকুমার নিজেকে সান্ত্বনা দিল। তারপর সে ওই 4টে একই রকম পাহাড়ের দিকে তাকালো। কোনটা বেছে নেবে সে বুঝতে পারছিল না। তখন সে আরও একবার সুতোটি হাতের তালুতে চেপে ধরল,
আর চোখ খুলতেই ডান দিকের পাহাড়টি তাকে আকর্ষণ করল। তার কদম নিজে থেকেই সেই দিকে এগোল। সে জানত কাঠুরের সুতো তাকে ভুল পথে নেবে না। এখন আসল পরীক্ষা শুরু হলো। পাহাড়ে প্রবেশ করতেই বিচিত্র সব আওয়াজ শোনা যেতে লাগল। প্রথমে বাদশার আওয়াজ শোনা গেল, যিনি তাকে ডাকছিলেন, আমার ছেলে, দ্রুত এসো, আমার শরীর খারাপ হচ্ছে, তুমি সময় না পৌঁছালে আমি মারা যাব, যাও জলদি, ওই বুটি নিয়ে এসো। আরিয়ানের মন ভেঙে যাচ্ছিল, কিন্তু কাঠুরের কথা মনে পড়ল। মৌনতাই সুরক্ষা। সে নিজেকে চুপ রাখল। একটু আগে যেতেই খসরুর আওয়াজ শোনা গেল, যে তাকে সাহায্যের জন্য ডাকছিল। আরিয়ান দৌড়ে ভাইয়ের কাছে যেতে চাইল, কিন্তু তখনই তার ঘোড়া তাকে চুপ থাকার সংকেত দিল। সে ঘোড়ার লাগাম টেনে ধরল। এরপর মেহেরুর আওয়াজ শোনা গেল, যে বারবার তাকে ডাকছিল। কতদিন হলো সে মেহেরুর কণ্ঠ শোনেনি। মন চাইছিল তাকে আওয়াজ দিতে, কিন্তু সে চুপ থাকল। সে এখন পাহাড়ের একেবারে মাঝখানে দাঁড়িয়ে। কোথাও বুটি দেখা যাচ্ছিল না, সব খালি। তার মনে পড়ল, কাঠুরে বলেছিল জ্যোৎস্না রাতে ওটা দেখা যায়। এখন সকাল ছিল, তাকে রাত পর্যন্ত অপেক্ষা করতে হলো। সারাদিন ওই কণ্ঠগুলো তাকে বিরক্ত করল। সে কানে হাত দিয়ে বসে থাকল। অবশেষে রাত হল। চাঁদের আলো যত বাড়ছিল ততই সবকিছু উজ্জ্বল হচ্ছিল। সে নিজেকে শান্ত রাখল। কয়েকবার ভয়ঙ্কর কিছু জিনিস তাকে আক্রমণ করতে চাইল, কিন্তু তারা নিজেরাই ব্যর্থ হয়ে ফিরে গেল। সে পুরোপুরি সুরক্ষিত ছিল। এখন সে এদিক ওদিক দেখতে শুরু করল। তার মনে বাবার কথা আর অসুস্থতার কথা আসছিল। সে দেখল সামনে কিছু একটা চকচক করছে। সে সেদিকে এগোলো, কিন্তু ওটা গায়েব হয়ে গেল। সে কাঠুরের কথা মনে করল, যে ওটা রাতে একবার আর দিনে একবার দেখা দেয়, অর্থাৎ এখন তাকে আবার দিনের জন্য অপেক্ষা করতে হবে। আওয়াজগুলো তার মাথা ধরিয়ে দিচ্ছিল। সে কানে হাত দিয়ে ঘোড়ার পিঠে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। সকালে যখন সে উঠল, এটাই ছিল বুটি দেখার সময়। সে পাহাড়ের পাদদেশে তাকালো, আর হঠাৎ সেই উজ্জ্বল জিনিসটি দেখতে পেল। সে ধীরে ধীরে সেদিকে এগোলো। আওয়াজগুলো এখন আরও তীব্র হল। সে বুটিটি ছোঁয়া মাত্রই সব আওয়াজ থেমে গেল। এর সুগন্ধ খুব আরামদায়ক ছিল। বাদশা যেভাবে বলেছিলেন, এটি তার চেয়েও অনেক বেশি সুন্দর ছিল। সে হাসি মুখে ওটি একটি থলিতে ভরল এবং পেছনের দিকে ফিরল। এবারও সে বৃত্তাকার পাথরগুলো থেকে নজর বাঁচিয়ে সেই শ্যাওলাধরা গাছের পথ দিয়ে বেরিয়ে এলো। ঠিক এক সপ্তাহের সফর শেষে যখন সে জঙ্গলে পৌঁছাল, তখন সে এক বড় ধাক্কা খেল, কারণ তার সামনে রাজকুমার খসরু দাঁড়িয়েছিল। ভাই, আমি কতক্ষণ ধরে তোমার অপেক্ষায় দাঁড়িয়ে আছি, যে তুমি আসবে আর আমি তোমার থেকে এই জাদুকরি বুটি ছিনিয়ে নেব। আমি জানতাম ওখানে যাওয়া আমার পক্ষে সহজ হবে না। আমি পাহাড় পর্যন্ত পৌঁছেছিলাম, কিন্তু ওখানকার বিপদ আমাকে ফিরে আসতে বাধ্য করেছে। আর মা বলেছিলেন আমি তোমার থেকে ওই বুটি নিতে পারি, কারণ ওটা ওখানেই শেষ হতে পারে, যেখানে ওটা জন্মেছে। ছেঁড়ার পর ওটা গায়েব হয় না। রাজকুমার আরিয়ান ভাইকে দেখে খুশি হয়েছিল, কিন্তু তার কথা শুনে অবাক হয়ে গেল। পরের মুহূর্তেই খসরু তার ব্যাগ ছিনিয়ে নিয়ে বুটিটি বের করে দৌড়াতে লাগল। থামো ভাই, এটা আমি ছিঁড়েছি, তাই আমিই বাবার কাছে নিয়ে যাব। আরিয়ান নিজের অধিকারের কথা বলতে চাইল, কিন্তু খসরু তার ওপর ঝাঁপিয়ে পড়ল। খসরু শক্তিতে এগিয়েছিল, কারণ আরিয়ান ক্লান্ত ছিল। খসরু তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে পালিয়ে গেল। মাথায় চোট লাগার কারণে আরিয়ান সেখানেই অজ্ঞান হয়ে গেল। কিছুক্ষণ পর যখন তার হুঁশ ফিরল, তখন সে নিজেকে সেই ঝুঁপড়িতেই পেল, যেখান থেকে সে পথ চিনে নিয়েছিল। এটি সেই কাঠুরের ঝুঁপড়ি ছিল, আর মেহেরু তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। কাঠুরে সেখানে ছিল না। চোখ খুলতেই মেহেরু হাসি মুখে জিজ্ঞেস করল, সে এখন কেমন আছে? সে মেহেরুর হাত ধরে বলল, আমি জানতাম না আমার নিজের ভাই আমার শত্রু হবে। সে আমার থেকে বুটি ছিনিয়ে নিয়ে গিয়েছে। সে চাইলে আমি এমনিই দিতাম। সে তার মায়ের মতোই হয়েছে। এখন আমি আর প্রাসাদে যাব না। যদি তাকেই রাজা হতে হয় তবে সেই হোক। মেহেরু অবাক হয়ে বলল, তার মানে আপনি রাজকুমার? কিন্তু সে কিছু বলার আগেই কাঠুরে ভেতরে এলো। সে সব শুনে ফেলেছিল। চিন্তা করো না রাজকুমার, আমি প্রথম দিন থেকেই জানতাম তুমি একজন রাজকুমার, কারণ বলা হয়েছিল একজন রাজকুমারী কোহ এ শবরের দিকে যাবে। যে সৎ হৃদয়ের হবে সেই এই বুটি আনতে পারবে। আমি যখন তোমাকে দেখেছিলাম তখনই বুঝেছিলাম তুমিই সেই রাজকুমার। সিংহাসন পাওয়া সহজ হবে না, অনেক ষড়যন্ত্র হবে, কিন্তু আমরা কাল সকালেই রাজমহলে যাব। তৈরি থেকো। তারা দুজন একে অপরের দিকে তাকিয়ে থাকল, কিন্তু চুপ থাকল, কারণ কাঠুরে খুব অভিজ্ঞ আর বুদ্ধিমান ছিল। পরদিন তারা তৈরি হয়ে কাঠুরের পেছনে পেছনে চলল। মেহেরু বাবাকে জিজ্ঞেস করছিল প্রাসাদে গিয়ে তারা কি করবে। কাঠুরে বলল তারা তিনজনেই যাবে, কিন্তু সবার আগে আরিয়ান যাবে আর তার সাথে মেহেরু যাবে। রাজমহলে পৌঁছে আরিয়ানকে পরিকল্পনা অনুযায়ী মেহেরুর সাথে আগে পাঠিয়ে দেওয়া হলো এবং কাঠুরে বাইরে অপেক্ষা করতে লাগল।
আরিয়ান ভেতরে গিয়ে দেখল বাদশাহ সিংহাসনে বসে আছেন, ডানে রানী জড়তাজ আর বামে রাজকুমার খসরু বসা। তাদের মুখে শয়তানি হাসি ছিল। বাদশাহ যখন উত্তরাধিকারী ঘোষণার প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই দ্বারপাল ঘোষণা করল, রাজকুমার আরিয়ার আসছেন। আরিয়ান যখন ভেতরে ঢুকল, তার পেছনে রূপসী মেহেরু ছিল। তাদের একসাথে দেখে খসরু কিছুক্ষণ অবাক হল, কিন্তু পরক্ষণেই শয়তানি হাসি হাসল। বাবা, আমি জানি আপনি বিচার করেই উত্তরাধিকারী বেছে নেবেন, কিন্তু আমাকে কি আপনি আপনার ছেলে হওয়ার সম্মান দিতে পারেন? এটি আমার হবু স্ত্রী মেহেরু, আমি একে খুব ভালোবাসি। এটি একটি কাঠুরের মেয়ে, কিন্তু আমি আপনার উপস্থিতিতে একে বিয়ে করতে চাই। আর আপনার শরীরের জন্য কোহ-এ সবরের ওই বুটি তো পৌঁছেই গিয়েছে, এর চেয়ে বড় কিছু নেই। কিন্তু আপনার কি আমার ওপর বিশ্বাস নেই? আরিয়ানকে কাঠুরে যা শিখিয়েছিল সে তাই বলল। বাদশাহ সিংহাসন থেকে নেমে বললেন, তুমি আমার যোগ্য আর বুদ্ধিমান ছেলে, কিন্তু আমি ভাবিনি তুমি একটি কাঠুরের মেয়েকে আমার সামনে স্ত্রী হিসেবে আনবে। আমি এই তোমার কথা মানতে পারলাম না। আর আমি বলেছিলাম, বুটি যে আনবে তাকেই উত্তরাধিকারী করব। সে কাজ খসরু করেছে, তাই আমি খসরুকেই উত্তরাধিকারী করছি। আরিয়ান বলল, মহারাজ, আমার সাথে আরেকজন ব্যক্তি আছেন যিনি আপনার সাথে দেখা করতে চান। বুড়ো কাঠুরেকে ডাকা হোক। কাঠুরে যখন ভেতরে এলো, তাকে দেখে বাদশাহ স্থির হয়ে দাঁড়িয়ে গেলেন। শামসুদ্দৌলা, তুমি কোথায় ছিলে? বাদশাহ তার দিকে দৌড়ে গেলেন। বাদশাহ, আপনাকে দেখে খুব খুশি হলাম, কিন্তু আমি আমার মেয়ের জন্য এতদিন অজ্ঞাত হয়ে জীবন কাটাতে চেয়েছিলাম। আজ আমার এক ছেলের আমাকে প্রয়োজন ছিল, তাই আমি এসেছি। আপনি যা করছেন তা ভুল করছেন। কাঠুরে এই কথা বললে বাদশাহ অবাক হয়ে তাকিয়ে থাকলেন। এ কথা কেন বলছো? তোমাকে আমি কোথায় খুঁজিনি? তুমি কার থেকে লুকাতে চেয়েছিলে? কাঠুরে বলল, রানী নূরের মৃত্যুর পর যখন আমার স্ত্রীর মৃত্যু হল, তখন বলা হয়েছিল তাকে বিষ দেওয়া হয়েছে, আর সব প্রমাণ আমার দিকেই ছিল। আমি আমার মেয়েকে নিয়ে দূরে চলে গিয়েছিলাম। আমি জানতাম একদিন কোহ-এ-সবরের দিকে যাওয়া এক রাজকুমার আমার দেখা পাবে, তার সাথেই আমার মেয়ের ভাগ্য জড়িত হবে। আমি জানতাম রাজকুমারের সাথে ভুল কিছু হবে। আমি তাকে বাঁচাতে এসেছি। রানী নূর যখন আরিয়ানকে জন্ম দেন, তখন তিনি মারা যাননি, বরং অন্য এক দাসীকে মেরে ফেলা হয়েছিল। রানী নূর এখনও বেঁচে আছেন এবং এই প্রাসাদের ভূগর্ভস্থ কক্ষে বন্দী আছেন। এটি রানী জড়তাজের চাল। জড়তাজ সবসময় আপনার স্ত্রী হতে চেয়েছিলেন, কিন্তু আপনার প্রেম ছিল নূরের জন্য। যখন নূর সন্তান জন্ম দেন, তখন ওনাকে সরিয়ে দিয়ে দাসীকে মেরে রাখা হয়েছিল। আমি নূরের পাতানো ভাই ছিলাম এবং আমি সব জেনে ফেলেছিলাম। জড়তাজ আমাকে হুমকি দিয়েছিলেন এবং আমার স্ত্রীকে বিষ দিয়ে মেরে ফেলেছিলেন। আমি জান বাঁচিয়ে জঙ্গলে চলে গিয়েছিলাম। সেখানে এক জ্যোতিষী বলেছিলেন, আমার ঝুপড়ির পথ দিয়ে আরিয়ান নামের এক রাজকুমার যাবে, যে কোহ-এ-সবর থেকে বুটি আনবে। আজ সেই কথা সত্যি হয়েছে। পুরো দরবারে হইচই পড়ে গেল। জড়তাজ চিৎকার করে বললেন, এই বুড়ো মিথ্যা বলছে, একে বন্দী করা হোক। কিন্তু বাদশাহ থামিয়ে দিলেন। শামসুদ্দৌলা আরও বললেন যে আরিয়ান পাহাড় পর্যন্ত গিয়ে বুটি এনেছিল, কিন্তু খসরু তা ছিনিয়ে নিয়েছে এবং রটিয়ে দিয়েছে যে আরিয়ান এক কাঠুরের মেয়ের প্রেমে পড়ে আর ফিরে আসবে না। জড়তাজ আসলে এই সিংহাসন নিজের ছেলের জন্য চেয়েছিলেন, যাতে তিনি আপনাকে সরিয়ে নিজে শাসন করতে পারেন। তখনই কিছু সৈনিক ভেতরে এসে জানালো তারা খসরুর ওপর নজর রেখেছিল এবং খসরুই আরিয়ানের থেকে বুটি ছিনিয়েছে। বাদশাহ পেছনে ফিরে তাকিয়ে খসরু আর জড়তাজকে দেখলেন। জড়তাজ, আমি ভেবেছিলাম তুমি আমার স্ত্রী, এই তাজ তোমারই, কিন্তু তুমি আমার সন্তানদের একে অপরের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিলে। একে কারাগারে নিয়ে যাওয়া হোক। রানী নূরকে সেই ঘর থেকে উদ্ধার করে আনা হলো। তিনি খুব দুর্বল হয়ে গিয়েছিলেন। ভাই আর বোন এতদিন পর একে অপরকে দেখে জড়িয়ে ধরলেন। বাদশাহ খসরুকে বললেন, আমি বিশ্বাস করতে পারিনি তুমি তোমার মায়ের মতো হবে, কিন্তু তোমাকে আর একবার সুযোগ দেওয়া হলো। এরপর তিনি ওই জাদুকরি বুটি আরিয়ানের হাতে দিলেন। আরিয়ানের হাতে বুটি যাওয়া মাত্রই সারা দরবারে এক অদ্ভুত আলো ছড়িয়ে পড়ল। আরিয়ানের চেহারা সেই বুটির মতো উজ্জ্বল হয়ে গেল। বাদশাহ বললেন, আমি জানতাম এই বুটি তোমরাই এনেছ, কারণ যে এটি ছিঁড়ে আনে আলো তারই শরীরে প্রবেশ করে। খসরুর শরীরে এই আলো প্রবেশ করেনি, কারণ তার হৃদয় অন্ধকার ছিল। এটি কেবল সৎ আর ধৈর্যশীল মানুষের শরীরে প্রবেশ করে। আমার অসুস্থতা তো কেবল একটি বাহানা ছিল। আমি আসলে দেখতে চেয়েছিলাম কে সঠিক উত্তরাধিকারী হওয়ার যোগ্য। বাদশাহ নিজের তাজ আরিয়ানের মাথায় পরিয়ে দিলেন। আরিয়ান বলল, এই তাজ খসরুর পাওয়া উচিত, কিন্তু খসরু নিজের কাজের জন্য খুব লজ্জিত ছিলেন এবং তিনি তাজ নিতে অস্বীকার করলেন।
উত্তরাধিকারী হিসাবে আরিয়ানকে বেছে নেওয়া হলো। কিছুদিন পর আরিয়ানের বিয়ে মেহেরুর সাথে হয়ে গেল। শামসুদ্দৌলা নিজের রাজ্য ফিরে পেলেন। রানী নূর আবারও নিজের সিংহাসনে ফিরে এলেন। জড়তাজকে ক্ষমা তো করা হলো, কিন্তু বাদশার মনে তার জন্য কেবল ঘৃণা ছিল। মেহেরু আসলে কাঠুরের মেয়ে ছিল না, সেও ছিল এক রাজকুমারী যাকে পরিস্থিতির কারণে কাঠুরের মেয়ে হয়ে থাকতে হয়েছিল। এই গল্প আমাদের ধৈর্য, সাহস আর কঠোর পরিশ্রমের শিক্ষা দেয়। যারা ধৈর্যের সাথে কাজ করে শেষ পর্যন্ত জয় তাদেরই হয়। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন। আর আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে অবশ্যই লিখবেন। নিজের নাম লিখতে ভুলবেন না। আমাদের আরও গল্প আছে, সময় থাকলে অবশ্যই শুনবেন। দেখা হবে পরের কোনো মজাদার গল্পে। ভালো থাকবেন।